বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাত প্রায় 8টার দিকে খানবাড়ি থেকে তত্ত্ব আসতে দেরি করায় মায়ার গোসলটাও দেরি হলো। মায়া সকল কাজিন ভাবিরা মিলে মিশে মায়াকে নিয়ে গেল উঠানের দিকে গোসল করাবে বলে। তার আগে নিয়ম অনুযায়ী মায়া সকলের পা ছুঁয়ে সালাম করলো। মা বাবা সহ সকল গুরুজনদের দোয়া নিল। মায়া একে একে সকলকে সালাম করলো। মায়ার ভিতরকার কষ্ট গুমড়ে ডুকরে কেঁদে উঠল। বাড়ির সবার চোখে জল। রেহানা বেগম মুখে আঁচল গুজে ফুপিয়ে উঠল কান্নায়। মেয়েকে তিনি অনেক আগেই বিদায় করেছিল খানবাড়ির উদ্দেশ্যে, কিন্তু তখন মনে আশা ছিল মেয়েকে তিনি পুনরায় ফিরে পাবেন নিচের বুকে। কিন্তু আজ যেন সেই আশাই মিথ্যে হয়ে গেল। মেয়েটাকে চিরতরে ওই বাড়িতে আবারও পাঠাতে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আল্লাহ ওনার মেয়ের অসহায় হোক। নিজের না ছায়া ধনকে চিরতরে পর করতে হবে, সেটা ভেবে তিনি আরও ডুকরে কেঁদে উঠল। ফিহা সহ মায়া সকল ভাবিরা মায়াকে নিয়ে বাহিরে প্যালেসের দিকে গেল, যেখানে মায়াকে গোসল করানোর জন্য আলাদাভাবে ফুল দিয়ে ছোট ঘর হিসেবে সাজানো হয়েছে। ক্রন্দনরত মায়াকে ফিহা প্যালেসের ভিতর ছোট কাঠের মোড়ায় বসালো। মায়া জড়সড় হয়ে বসলো কাঁদতে কাঁদতে। মায়া চারপাশ থেকে ছোট বড় মেয়ে মানুষের ভিড় জমানো কনের গোসল করা দেখবে বলে। মায়ার এক পাশে বেশ কিছু মাটির কলসি করে পানি তুলে রাখা হয়েছে মায়াকে গোসল করানোর জন্য। জুই ও ফিহা খানবাড়ি থেকে আসা ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ফিহা হাত বাড়িয়ে হৃদে ছুঁয়ে দেওয়া কাঁচা হলুদের বাটি এগিয়ে দিল একজন ভাবির কাছে। তিনি সহ আরো কয়েকজন ভাবি মিলে মায়ার হাতে, পায়ে, গলায়, পিঠে, মুখে হলুদ মাখিয়ে দিচ্ছে নিয়ম অনুযায়ী। মহিলারা সবাই মায়াকে সম্পূর্ণ হলুদ মাখানোর পরপরই কলস ভর্তি পানি মগে ঢেলে মায়ার মাথায় ঢালা হলো গোসল করানোর জন্য। ঠান্ডা কনকনে শীতের মধ্যে মায়া তিরতির করে কেঁপে কেঁপে উঠছে বারবার। তারপরও দাঁতে দাঁত চেপে কাঁপতে কাঁপতে ঠায় জায়গায় বসে রইল। একের পর এক পানি ভর্তি কলস শেষ করলো মায়ের শরীরে ঢেলে গোসল করানোর জন্য। মায়াকে তত্তর করে কাঁপতে দেখে ফিহা দ্রুত সাদা টাওয়াল দিয়ে মায়ার শরীর ঢেকে দিল। মায়ার কাজিন ভাবিরা মিলে সেখানেই মায়ার শাড়ি চেঞ্জ করতে চাইলে বাধা দেয় মায়া। মায়া বলে সে এখানে কাপড় চেঞ্জ করবে না এতগুলো মহিলাদের সামনে। মায়ার লজ্জা বুঝে সকল ভাবিরা গণহারে মায়াকে লজ্জা দিতে লাগলো এটা সেটা বলে। তবে মায়া ঠায় নতমস্তিষ্কে জায়গায় দাঁড়িয়ে রইল, গায়ে টাওয়াল জড়িয়ে। মায়া অবস্থা বুঝতে পেরে মায়ার বোন মুক্তা এগিয়ে আসে ফিহা আর জুঁইকে বলল মায়াকে বাহিরে কলপাড়ের ওয়াশরুমে নিয়ে যেতে শাড়ি চেঞ্জ করানোর জন্য। মুক্তার কথা অনুযায়ী ফিহা মায়াকে নিয়ে কলপাড়ের দিকে গেল। জুঁই মায়ার কাপড়ের ডালা হাতে তাদের পিছন পিছন ঢুকলো ওয়াশরুমের ভেতর। লাল পাড়ের হলুদ শাড়িতেই মায়াকে পরানলো ফিহা। জুঁই মায়ার মাথায় গামছা বেঁধে দিল, কারণ ভেজা চুলের কারণে মায়ার লাল ব্লাউজের পিঠটা সহ ভিজে গেছে সম্পূর্ণ। তত্ত্বের সাথে আসা নতুন জুতো জোড়া মায়াকে পরিয়ে বের করা হলো ওয়াশরুমের দরজা খুলে। সাদা ভেজা টাওয়ালটা জুঁই হাতে নিল। ফিহা মায়ার মাথায় লম্বা করে ঘোমটা টেনে বাড়ির ভিতর নিয়ে গেল। মায়াকে হলুদের স্টেজে রাত 12টার দিকে ওঠানো হবে। মেয়েরা সবাই দৌড়াদৌড়ি করে পার্লারে যাচ্ছে সাজতে। হলুদের স্টেজ ছাদে করা হয়েছে, তবে বিয়ের অনুষ্ঠান ম্যারেজ হলে করা হবে বলে ঠিক করা হয়েছে। মায়াকে ফিহা খাটের কোনায় বসালো। মায়া শীতে জড়সড় হয়ে বসলো এক কোণে। আপাতত এই রুমে সবার আসা নিষেধ, কারণ কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা আসবে মায়াকে সাজাতে। তাই ফিহা মায়াকে কিছু খাওয়ানোর জন্য নিচে গেল। জুঁই গেল হাতে ভেজা টাওয়ালটা বারান্দায় মেলে দিতে। মায়া শীতের কারণে পা গুটিয়ে বসে মাথার ঘোমটা আবারও টানলো সামনের দিকে। জুঁই টাওয়াল বারান্দায় মেলে রুমে আসতেই তাকালো মায়ের দিকে। মায়ার শরীরে হলুদের ছোঁয়া পড়ায় এক অদ্ভুত সুন্দর লাগছে মায়াকে দেখতে, যেন পুরো শরীর স্বর্ণের মতো ঝলমল করছে। মায়া এমনিতেই হলুদ ফর্সা, তার উপর কাঁচা হলুদের ছোঁয়া পড়াতে যেন সব মিলিয়ে অদ্ভুত অসাধারণ সুন্দর লাগলো মায়াকে জুঁইয়ের চোখে। জুঁইয়ের চোখই যেন ফেরানো দায় হলো।
আর এই অপরূপ সৌন্দর্যটা যদি তার আসল হকদারের কাছে না পৌঁছায় তাহলে বৃথা হয়ে যাবে না সবকিছু। জুঁই ফিহার ফোন নিয়ে মায়ার গুটি কয়েক জড়সড় হয়ে বসে থাকা অবস্থায় বেশ ছবি তুলল। হোয়াটসঅ্যাপে ফিহা সেজে জুঁই আয়নকে মেসেজ করে হৃদের ইমেল অ্যাড্রেস নিয়ে পরপর সবগুলো পিক হৃদের ইমেলে সেন্ড করে দুষ্টু হেসে মায়ের পাশে বসে বলল। তো ছবিগুলো কাকে পাঠিয়েছি জানিস? মায়া কপাল কুঁচকে কৌতূহল ভরা দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকাতেই জুঁই ঠোঁট প্রসারিত করে হেসে বলে, জিজুকে পাঠিয়েছে। আমি 100% শিওর আজকে ভাইয়ের ঘুম আসবে না। কালকে রাতের কথা চিন্তা করে করে ছবিগুলো দেখে রাত কাটাবে। আচ্ছা, কাল এই টাইমে তো তুই ভাইয়ের রুমে থাকবি, তাই না? কি অনুভূতি তোর? ফিলিং সামথিং সামথিং, হ্যাঁ? মায়া কপাট রাগে কটমট করে বলে, তোর মতো অসভ্য না সবাই যে এইসব ফালতু চিন্তা করবে বসে বসে। মায়ার কথায় নাক ছিটকালো জুঁই, চোখ মুখ খিচে বলল, আসছে আমার সাধু মহিলা, কাল রাতে তোর জামাইয়ের হোশ থাকবে না। তোকে কাছে পেরে দেখিস, এত কাহিনী করে বিয়েটা হচ্ছে, এমনি এমনি ছেড়ে দেবে তোকে ভেবেছিস? আমার কি মনে হয় জানিস, কাল তোর ওপর দিয়ে হেভি চাপ যাবে। আচ্ছা ঋতু, তুই ঋতু না মানে পাকসাফ হ। মায়া রাগের বসে ঠাস করে বালিশ নিয়ে ঘুরিয়ে বাড়ি মারলো জুঁইয়ের মুখে। মায়া তেতে উঠে বলল, অসভ্য মাইয়া, দিন দিন চরম লেভেলের অসভ্য হচ্ছিস তুই। মুখে কোনো কিছু আটকায় না। তোরে আমি বলছি ভবিষ্যতের গণনা করতে। হ্যাঁ, জুঁই বালিশের বাড়ি খেয়ে মুখ ডলতে ডলতে বলে, আমি সত্যিটা বললেই অসভ্য হয়ে যায়, আর তোরা কিছু করলেও অসভ্য হবে না। আসলে দুনিয়াটা উল্টো করে, সত্যবাদীদের কোনো দাম নেই। মায়া জুঁইয়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই ডুকরে কেঁদে ওঠে, ধূপ করে বালিশে মুখ গুজে ফুপিয়ে ওঠে। মায়ের মাথার ঘোমটাটা পড়ে গিয়ে ভেজা ব্লাউজের পিঠ উন্মুক্ত হলো জুঁইয়ের সামনে এবং মায়ের মাথায় বাঁধা গামছার খোপাটা খসে একপাশে পড়ল। জুঁই চমকে উঠে মায়া হঠাৎ কান্নায়। সে তো মজা করছে মায়ের মন ভালো করার জন্য, তাহলে মায়া কান্না করছে কেন? জুঁই দ্রুত এগিয়ে এসে মায়ের পিছনে বসে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে ঋতু, কাঁদছিস কেন? আমার কথায় কি কষ্ট পেয়েছিস? বল আমাকে। মায়া বালিশে মুখ গুজে ফুপিয়ে ওঠে, কান্নারত অবস্থায় শরীর তার মৃদু মৃদু কাঁপছে। জুঁই উত্তেজিত ভঙ্গিতে মায়ের পিঠে হাত বুলিয়ে দিতেই মায়া কেঁদে উঠে বলে, উনি আমার কাছে আসবে না জুই। আমাকে ভুলেও ছুঁয়ে দেখবে না। আমি ওনাকে চিনি। আমাকে উনি ওনার রুমে অবধি জায়গা দিবে না। আমার দ্বারা উনি কষ্ট পেয়েছেন, আমাকে নিজের কাছেও ফিরতে দিবে না। আমি কি করব জুই? আমার কাছে সত্যিই কোনো রাস্তা খোলা নেই। মায়ের কান্না চোখ ভরে আসে জুঁইয়ের কোলে। কাল রাতে বাসায় এত তাণ্ডবের পর সবার মনই আতঙ্কে আছে হৃদকে নিয়ে। মায়া হৃদের সাথে স্বাভাবিক সংসার করতে পারবে কিনা সেই ভয়ে আছে। তারপরও লোকলজ্জার ভয়ে আর মায়ার সম্মতিতে বিয়ে সম্পূর্ণ করছে সবাই। কিন্তু মায়াকে নিয়ে জুঁইয়ের পরিবার সবাই বেশ চিন্তিত। জুঁই মায়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। ফিহা খাবার হাতে দরজার সামনে এসে সবটাই শুনল। পানির গ্লাসটা টেবিলের উপর রেখে বাম হাতে দরজা বন্ধ করে ফিহা এগিয়ে আসলো মায়ার দিকে। এত চিন্তা থাকলে তুই কেন কাল ভাইয়ার সাথে চলে গেলি না? তাহলে তো সব ঠিক থাকতো তোদের মধ্যে, তাই না? মায়া মাথা উঠিয়ে ফিহার দিকে তাকিয়ে থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, কিভাবে যাব ভাবি, তুমিই বলো। বাবা আরিফ ভাইয়ের সম্মান কি থাকতো সমাজে আমি এইভাবে চলে গেলে? সবাই কত খারাপ নিন্দা করতো। তারা বাসা থেকে বের হলে সবাই সত্যিটা দেখে যাচাই করতো না, বরং বলতো আমাকে জোর করে উঠিয়ে নিয়ে গেছেন উনি। তাছাড়া বিয়ের জন্য এত মানুষের দাওয়াত পড়েছে, আরিফ ভাইয়া এত টাকা খরচ করলো, তাদের ছোট করে কিভাবে স্বামীর হাত ধরে চলে যেতাম সামান্য ভয়ের জন্য? বিয়ে কি বারবার হয়? আমি এই নিয়ে 3বার একই স্বামীকে বিয়ে করেও একটা ছবি নেই আমার কাছে। তাছাড়া বুড়ো বয়সে আমার নাতি নাতনিদের একটা কাহিনী বা একটা ছবিও দেখাতে পারতাম না কাল চলে গেলে। তারপর তোমার ভাইকে নিয়ে কি আমি আমার জীবনে কোনো স্মৃতি আছে? নেই তো। তাহলে আমি কেন বিয়েটা করব না, তুমি বলো? মায়ার কথায় ফিহা হাসলো। সুন্দর মুহূর্তের স্মৃতি দাঁড় করানোর জন্য বিয়েটা করাটা খারাপ না। ভালোবাসার মানুষের সাথে অবশ্য সুন্দর মুহূর্তগুলো অ্যালবামে বন্দি করে রাখা দরকার। বেশ না হলেও
অল্প তো করা দরকারই। ফিহা খাবার প্লেট হাতে মায়ের সামনে বসলো, ভাতের লোকমা মাখাতে মাখাতে বলল, তোর কথা সবই ঠিক আছে, কিন্তু ভাইয়ের দিকটাও দেখ। ভাই তোর বিপদের কথা শুনে পাগল হয়ে ঢাকা থেকে তোর কাছে ছুটে আসলো। তোর মধ্যে ভাইয়ের জান বাঁচে সেটা সবাই দেখেছি। এখন সে তোর সেফটির কথা চিন্তা করে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল। তাহলে এখানে ভাইয়ের দোষ কোথায় তুই বল? কথাগুলো বলতে বলতে ফিহা নিজের বাম হাতে মায়াকে টেনে মুখোমুখি বসিয়ে খাবার তুলে দিল। মায়া মুখের ভাত চিবোতে চিবোতে বলল, আমি তো এমনি তোমার ভাইয়ের সাথে যেতাম ভাবি, একটা দিনের ব্যাপার ছিল মাত্র। এখন যদি আমি সব কিছু এলোমেলো রেখে ওনার সাথে চলে যেতাম তাহলে সেটা ভালো দেখাতো না, বলো? সবাই কষ্ট পেত না? মায়ার কথায় দমে যায় ফিহা। আসলে ওর কাছে সঠিক কোনো যুক্তি নেই, দুজনেই দুজনের দিক থেকে সঠিক, কারো দোষ নেই কোনো কিছুতে। তাহলে ফিহা কাকে দোষ দেখিয়ে কাকে সঠিক বলে প্রমাণ করবে? দুজনের জায়গা থেকেই তো দুজনে সঠিক। ফিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় মায়ের মুখে খাবার তুলে দেয়। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, বাদ দে এসব, সময়ের উপর সবকিছু ছেড়ে দে। ইনশাল্লাহ দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। নে তাড়াতাড়ি খাবারটা শেষ কর। তোর গায়ের হলুদের এক্সট্রা শাড়ি পাঠিয়েছে নানুমা, সেটা পরতে হবে। পার্লারে মেয়েরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। রাত বেশ, সময়টা প্রায় 12টার কোঠায়। বিয়ে বাড়ি এলোমেলো, মেহমানদের মধ্যে ছড়াছড়ি সব বিষণ্ণতার ছাপ যেন সবার ফেসে। বিয়ে বাড়ি বলে কথা, অথচ বর স্টেজে নেই, ফাঁকা স্টেজ। মানুষজন হই হুল্লোড় উল্লাসে গম গম করলেও হলুদের অনুষ্ঠান শুরু করতে পারছে না হৃদের জন্য। এতে কেউ হতাশ, আবার কেউ প্রচণ্ড বিরক্ত। তারপরও মুখ ফুটে টু শব্দ করতে পারছে না হৃদের ভয়ে। তবে হলুদের অনুষ্ঠান শুরু করা ছাড়া বাকি সব কিছু ঠিকঠাক চলছে। বাড়ির সকল ছেলেরা দায়িত্ব নিয়ে নাচ গানের আয়োজন সব কিছুই করেছে, কিন্তু হেনা খান বেশ চিন্তিত হৃদকে নিয়ে। ছেলেটা যদি রুম থেকেই না বের হয় তাহলে তাকে হলুদের গোসল করাবে কে? তাছাড়া বিয়েটা শুভ হওয়ার জন্য হৃদকে অন্তত মায়ের ছোঁয়া হলুদটা লাগাতে হবে, তাই না? হেনা খান চিন্তিত মুখে বেশ কয়েকবার হৃদের কাছে গেল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে আসলো। কারণ তিনি কিছুতেই হৃদকে রাজি করাতে পারল না সামান্য হলুদ লাগাতে। বরং হৃদ তেরামি করে রুমেই ঘাপটি মেরে বসে রইল কাজ নিয়ে। আয়ন গোটা বিষয়টা তদারকি করে দারুণ একটা বুদ্ধি আঁটলো। সোহাগকে দিয়ে হৃদের রুমে থেকে বের করার জন্য মিথ্যা খবর পাঠালো বাড়িতে বিশাল বড় ঝামেলা লেগেছে মেহমানদের মাঝে। আয়নের বুদ্ধি অনুযায়ী সোহাগ হতভম্ব হয়ে হৃদের রুমে ছুটে গিয়ে হৃদকে জানায় বাসায় সিরিয়াস ঝামেলা হয়েছে মেহমানদের মাঝে। ছাদে ছেলেরা মারামারি করছে, অনেকে আঘাতও পেয়েছে গুরুতর। হৃদ বিষয়টি তেমন বিশ্বাস করতে পারল না। তার বাড়িতে এত বডিগার্ড থাকার পরও ঝামেলা হওয়াটা ইম্পসিবল মনে হলো। তারপরও সোহাগের কথায় হৃদ একটাবার ছাদ চেক করতে গেল। কিন্তু হৃদ রুম থেকে বের হয়ে সামনের করিডোর ধরে হাঁটতেই হঠাৎ হলুদের আক্রমণ হয় হৃদের উপর। হৃদ থমকে যায়। চারপাশ থেকে পেস্ট করা কাঁচা হলুদ মিশ্রিত মগ ভর্তি পানি হৃদের উপর ছুঁড়তে লাগলো 10-15 জন মিলে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে হৃদের কয়েক সেকেন্ড সময় লাগলো, কিন্তু যখন বুঝলো তার সঙ্গে সঙ্গেই হুঙ্কার ছাড়লো সবার উদ্দেশ্যে। হৃদের ভয়ে সবাই মগ ফেলে দৌড়ে পালালো সেখান থেকে। আয়ন ঠায় দাঁড়িয়ে রইল ঠোঁট ভর্তি হাসি নিয়ে। সে গেল না, বরং 2 হাত ভর্তি হলুদের পেস্ট নিয়ে এগিয়ে এসে হৃদকে খুশিতে জাপটে শরীরে গলায় গায়ে হলুদ মেখে দিতে দিতে বলল, ভাই বিয়ে করছিস অথচ হলুদ লাগাবে না, এটা কি হয় বল? হৃদ 2 হাত মুষ্টিবদ্ধ করে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল, নাক মুখ শক্ত করে। সারা শরীর পানি আর হলুদে ছোপ ছোপ করছে। সাদা টি শার্ট কমলা কালার ধারণ করেছে হলুদের। হেনা খান, আরাফ খান, মেহেরবান সাহেবা ঠোঁট চেপে হাসলো। হৃদ সবাইকে হাসতে দেখে রেগে মেগে আরো বোম হলো। আয়নকে নিজে থেকে ছাড়িয়ে নিতে নিতে রাগে কটমট করে বলল, ঘেঁষাঘেঁষি করা তোর পূর্ব থেকে একটা মেয়েলি স্বভাব, যে সর দূরে দাঁড়া। হৃদের কথায় যেন আকাশ থেকে পড়ল আয়ন। দ্রুততার সঙ্গে নাটকীয়ভাবে ছিটকে সরে যেতে যেতে বলল, ছিছি ভাই, কি বলিস এগুলা? আমার বউ আছে। আস্তাগফিরুল্লাহ। তুই তো আমার ডিভোর্স করাবে এসব বলে বলে। সাংঘাতিক মানুষ তুই।
আয়নের খেয়ালি কথায় তেতে ওঠে হৃদ। ভেজা গায়ে দাঁড়িয়ে থেকে তিত্তির মেজাজে বলল। ফাজলামি পাচ্ছিস? এসব কে? আমাকে বেচালি কেন? হৃদের কথায় আয়ন ভ্রু কুচকে বলে। তোর সাথে ফাজলামি করবে কেন? তুই কি আমার শালা লাগোস যে ফাজলামি করবো? কিছুটা থেমে পুনরায় দ্রুততার সঙ্গে আয়ন বলে ওঠে। হা হা, শালা লাগিস। শালির জামাই তো শালাই হয়, বয়সে না হলেও সম্পর্কের দিক থেকে আমি কিন্তু তোর বড় হয়ে রিত। সে সুবাদে একটু ফাজলামো তো করাই যায়, তাই না? আচ্ছা শোন শালা ভাই, হলুদ না লাগালে বিয়ে হয় না। বিয়ে হলেও অর্ধ বয়সে ডিভোর্স হয়ে যায়। শালির জন্য রিচনেস চাই না বলে হলুদের গোসল করালাম তোকে। বলতে গেলে আমি কিন্তু তোর সরাসরি একটা উপকার করলাম, ভবিষ্যৎ ডিভোর্সের হাত থেকে বাঁচিয়ে দিলাম। তাই ভেজা মুখে একটা শুকনো ধন্যবাদ দিয়ে রুমে চলে যা। আমি আবার দিলদার মানুষ, বর্তমানে একটা ধন্যবাদে চলবে, তবে ভবিষ্যতে কিন্তু মেয়ের শ্বশুর বানিয়ে ঋণ শোধ করে দিস, কেমন? যা এবার। আয়ন কথাগুলো বলতে বলতে দারুণ হাসলো। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকিয়ে রুমে চলে গেল। পুনরায় গোসল করে ওয়াশরুম হতে বের হলো। সারা শরীর হতে তীব্র হলুদের গন্ধ বের হচ্ছে। হৃদ নাক ছিটকায়। এসব ফালতু নিয়ম সে কখনো মানে না। ছ্যাঃ, নির্ঘাত বউয়ের সাথে ডিভোর্সের রিস্কটা নিতে চায়নি বলে তখন সে কাউকে কিচ্ছু বলেনি, ঝামেলাও করেনি। নয়তো তার গায়ে হলুদ ছিটানোর দায়ে এক একটাকে করুণ দশা করত। মাথা মুছতে মুছতে হৃদ বেডের সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ। তারপর সাদা টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে রুমের দরজা লক করলো। আজ যত কিছু হয়ে যাক না কেন, সেই আর রুম থেকে বের হবে না। না হলে আবারও কোনো নিয়মে ধরে বেঁধে রাখবে হৃদকে। হৃদ ল্যাপটপ বন্ধ করে ফোন হাতে নিল। আপাতত সে ঘুমিয়ে পড়বে, ভালো লাগছে না কোনো কিছু। ঘুমের পূর্বে হৃদ আসিফকে কল করে বলে নিল বাহিরে সব কিছু সামলে নিতে এবং কোনো রকম ঝামেলা হলে হৃদকে জানাতে। হৃদ কল কাট করে হাতে ফোন চেক করতেই দেখলো ইমেল থেকে নোটিফিকেশন এসেছে। হৃদ ভাবলো কাজের সূত্রে ইমেল হবে হয়তো, তাই ওপেন করে দেখলো ফিহার ফোন থেকে ইমেল করেছে, হয়তো তাকে কিছু পাঠানো হয়েছে। হৃদ কপাল কুঁচকে সে তো চেক করতে করতে গিয়ে বসলো বেডের সাইডে। ততক্ষণে ইনবক্স বেশ কিছু ছবি দেখতে পেল মায়ার। হৃদ থমকে মায়ার প্রতিটা ছবিতেই সিন করলো। লাল পাড়ের বাসন্তী রঙা শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তার বউকে। লম্বা করে ঘুমটা টেনে ডাগর ডাগর আঁখিতে অবুঝের ন্যায় চেয়ে আছে ক্যামেরার দিকে। হৃদ মায়ার ছবিগুলো জুম করলো। গলায়, মুখে, হাতে হলুদের রংটা স্পষ্ট দেখতে পেল। সেই সাথে লাল ব্লাউজের স্যাঁতস্যাঁতে ভেজা ভাবটাও হৃদের চোখে ধরা পড়ল। কাঁধে ফাঁকে সামান্য উঁকি দেওয়া ভেজা গামছাটাও মায়ের খোঁপায় দেখল। হৃদ নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। তার বউটা সত্যিই দারুণ দেখতে। আজকে মনে হয় একটু বেশি সুন্দর লাগছে। বউ সাজলে কি সবাইকে এমনই লাগে, নাকি সে স্পেশাল ফিল করছে বউটার জন্য? হৃদের মন অস্থিরতায় ছটফট করে ওঠে মায়াকে কাছে পাওয়ার জন্য। অল্প না অনেকটা ছুঁয়ে দিতে তীব্র চাহিদা চাকলো। তোলপাড় মনে হৃদ শক্ত হয়ে বসে রইল, গভীর দৃষ্টি তার মায়ের প্রতিটা ছবির উপর। মায়ের বাম হাতের আংড়াটা মিলালো হৃদ। দুজনের একই, তার মানে মায়াও হৃদের লম্বা হায়াতের জন্য এটা বেঁধেছে। হৃদ গুমোট শ্বাস ছাড়লো। বউটাকে একটু কাছ থেকে দেখতে পারলে ভালো লাগতো তার। হৃদ জেদ করে শুয়ে পড়লো। না, সে যাবে না তার বেয়াদব বউয়ের কাছে। হৃদ কষ্ট পেলে পাক, তারপরও বউকে কাছে টানবে না। তার বউ তো আর তাকে গুরুত্ব দেয়নি, তাহলে হৃদ কেন দেবে? তাছাড়া হৃদ এখন বউয়ের সাথে দেখা করতে গেলে হৃদের দাম কমে যাবে না? বউটা ভাববে হৃদ বউ ছাড়া থাকতে পারছে না একটা দিনও। হৃদ পারে, হৃদ সব পারে। সে বউ ছাড়া খুব ভালো থাকতে পারে। কাল দূরে গিয়ে দেখিয়ে দেবে হৃদ খান বউ ছাড়াও দূরে থাকতে পারে। সে কারোর জন্য ভুলেও পাগল নয়, বউয়ের জন্য তো মোটেও পাগল নয়। হৃদ জেদ ধরল, এবার সে কোনো অবস্থাতেই বাংলাদেশ ফিরবে না, যত কিছুই হোক না কেন। যেদিন বউটা তাকে বুঝবে, গুরুত্ব দেবে, সেই দিনই বাংলাদেশে ফেরত আসবে, নয়তো না। যথারীতি গায়ে হলুদের সকল ফাংশন শেষ হলো। রাত গিয়ে সকাল হলো। এবার দুই বাড়ির সকলের ব্যস্ততা ভিন্ন হলো। কনে বাড়ির মানুষজন মেহমানদের রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তো সেখানে খান বাড়ির মানুষজন বরযাত্রী রেডি করতে ব্যস্ত। হৃদের আদেশ নিজেদের রিলেটিভ
ছাড়া বাহিরের মানুষজনকে আশুগঞ্জ নিবে না। মায়ার সিকিউরিটির দিকটা হিসেব করে হৃদ বেশি বরযাত্রী ভিড় করলো না। অল্প স্বল্প বরযাত্রী দিয়ে হৃদ সবাইকে পাঠালো আশুগঞ্জের উদ্দেশ্যে। হৃদ আরও পরে যাবে। বর্তমান সময় দুপুর 2টো। অরেঞ্জ কালারের জর্জেটের মধ্যে ভারী সারারা পরে নিজের রুমে গেল জুঁই। সেখানে পূর্ব থেকে মায়াকে সাজানোর কাজ চলছে। জুঁই দরজা খুলে রুমে প্রবেশ করতেই সবার আগে মায়াকে চোখ পড়ল। মায়াকে দেখে তৎক্ষণাৎ মুখ থেকে অস্পষ্ট স্বরে আপনা আপনি বলে উঠল, মাশাআল্লাহ। দরজা খোলার শব্দে জড়তায় চোখ তুলে তাকায় মায়া। জুঁইকে চোখের সামনে দেখে খানিকটা স্বস্তি হলো। পুতুলের ন্যায় দাঁড়িয়ে থাকে আস্তে আস্তে করে বলল, আমি পানি খাবো জুই, গলা শুকিয়ে যাচ্ছে। ঠোঁট প্রসারিত করে হেসে এগিয়ে আসলো জুঁই। পড়ার টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে গ্লাস ঢেলে মায়ের দিকে এগিয়ে দিতে দিতে জুঁই পড়ল, শুধু শুধু ভয় পাচ্ছিস তুই? তোকে দেখে তো জিজুর গলা শুকিয়ে যাওয়ার কথা। পানি চাইলেই জিজু চাইবে, তুই কেন যাচ্ছিস? ইতস্তত মায়া জড়তায় কিছু বলল না। জুঁইকে চুপচাপ পানিটা খেলো। আরও কিছুক্ষণ সময় নিয়ে মায়ার ড্রেস আপ ঠিক করে একে একে চলে যায় 4জন মেকআপ আর্টিস্ট। জুঁই এগিয়ে যায়। মায়াকে নিয়ে ম্যারেজ হলে যেতে হবে বলে ফিহা, টিয়া, ছায়াকে কল করলো এদিকটায় আসতে। ফোন পাওয়ার অল্প কিছু সময়ের মধ্যেই একে একে সবাই আসলো। রুমে ঢুকে মায়াকে দেখে একত্রে অস্পষ্ট স্বরে আওড়ালো, মাশাআল্লাহ। বিকাল প্রায় 4টার ঘরে। হৃদ তেরামি করতে করতে আসিফকে নিয়ে আসলো 4টার দিকে। 4 গাড়ি ভর্তি বডিগার্ড সহ নামলো ম্যারেজ হলের সামনে। চারপাশ থেকে বাচ্চারা হই হুল্লোড়ে চিৎকার চেঁচামেচি ধ্বনি আসছে কানে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। হৃদ বিরক্তি ভঙ্গিতে নেমে এগিয়ে যায় সামনে। পরনে তার ফুল সাদা ড্রেস আপ, সাদা শার্ট, প্যান্ট ইন করা, সাদা কোট দিয়ে। গলার টাইটা কালো চিকন ফিতার, বাম হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি, তো চুলগুলো সব স্পাইক করে সেট করা। না পাঞ্জাবি না শেরওয়ানি, তেরামি করে কিছুই পরল না। হৃদ বিয়ের সাজে না আসলেও সবার নজর সুদর্শন সুন্দর দেখতে গ্যাংস্টারের উপরই। বডিগার্ড সহ হৃদ এগিয়ে যেতে চাইলো, গেটের সামনে বাধা পেল। মেয়েদের বিশাল গ্যাং ফিতা বেঁধে হৃদের জন্য দাঁড়িয়ে আছে টাকা উসুল করতে। হৃদ কপাল কুঁচকায়। এক নজর টেবিলের উপর হাবিজাবি জিনিসপত্রের দিকে তাকালো। আপাতত সে বুঝতে পারছে না তাকে কেন আটকানো হচ্ছে। হৃদ ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আসিফের দিকে তাকালো। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে দ্রুততার সঙ্গে দৌড়ে আসে চোখের সামনে। মেয়েদের বিশাল গ্যাং দেখে খানিকটা সেও থতমত খেলো। বিশেষ করে সেই গ্যাংয়ের অংশীদার হয়ে টিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব খুব করে কেসে ওঠে। তার মধ্যে একবার আর চোখে হৃদকেও দেখে নিল। হৃদের তীক্ষ্ণ দৃষ্টির ভয়ে আসিফ দ্রুত এগিয়ে যায় মেয়েদের দিকে। এদিক সেদিক না তাকিয়ে জোর গলায় ধমক দিয়ে ওঠে টিয়ার উদ্দেশ্যে, এই কি করছে এখানে? পথ ছাড়ো। মরার শখ হয়েছে বুঝি? কোথায় পথ আটকাতে হবে সেটাও জানো না? এত জ্ঞান নিয়ে চলো কিভাবে? যাও, পথ ছাড়ো। আসিফের ধমকে নাক ছিটকালো টিয়া। আসিফকে মুখ ভেঙিয়ে বলল, এই একদম গুন্ডামি করবেন না এখানে। যেখানে সেখানে গুন্ডামি করে পার পেয়ে যাবেন বুঝি। যান আগে টাকা নিয়ে আসুন, আইসক্রিম চোর কোথাকার। টিয়ার কথায় হাসির শব্দে রোল পাওয়া যায় আশেপাশে মেয়েদের। মেয়েরা আইসক্রিম চোর বিষয়টা নিয়ে মজা করতে আসিফ তেতে ওঠে। রাগে চিবিয়ে চিবিয়ে টিয়াকে বলে, আমি আইসক্রিম চোর? জীবনে কয়টা আইসক্রিম চুরি করে খাইছি তোমার? গ্যাং বানিয়ে পাওয়ার দেখাচ্ছ আমাদের? পেয়ে নেই তোমায় আলাদা? শরীরে হাড্ডি কয়টা থাকে আমিও দেখবো। ভালোই ভালোই পথ ছাড়ো। আসিফের কথায় টিয়া ব্যঙ্গ করে বলে, শরীরের হাড্ডি কয়টা থাকে আমিও দেখবো। যান, দেখার সময় দেখিয়েন, আমিও দেখে নেবো কার সাহস কতটুকু আছে। এখন টাকা বের করেন। গরিব শালীদের বকশিস। বড়লোক দুলাভাই গুনে গুনে 5 লাখ টাকা দিবেন, তারপর ভিতরে এন্ট্রি নেওয়া যাবে, নয়তো না। আসিফ চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটার দুরন্ত সাহস দেখা যাচ্ছে। হুট করে এত সাহস পেল কোথা থেকে? তাছাড়া আসিফ এখনো বুঝতে পারছে না এত টাকা কিসের জন্য দিবে তারা। হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে রাগে। নিজের বিয়ে বলে মূলত সিন ক্রিয়েট করতে চাইছে না সে, নয়তো এতক্ষণ সব কিছু উল্টে ফেলতো বডিগার্ড দিয়ে। গেটে মেয়েদের হাঙ্গামা দেখে এগিয়ে আসলো আয়ন। হৃদকে রাগে মুডে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত আগালো।
বলা যায় না এই বান্দা কখন কি করে বসে। শেষে দেখা গেল নিজের বিয়েতে নিজেই ঝামেলা ক্রিয়েট করে ফেলেছে রিদ। আয়ন এগিয়ে এসে মেয়েদের টাকার বিষয়টা শুনল এবং সুন্দর করে রিদকেও বুঝিয়ে বলল, বিয়ে করতে গেলে গেটে শালিদের টাকা দিতে হয়, এটাই নিয়ম। রিদ হ্যাঁ বা না কিছুই বলল না, শুধু আসিফকে গম্ভীর মুখে বলল, যেই যত টাকা চায় সবটা দিয়ে দিতে দ্রুত। রিদের কথায় আসিফ চুপ ছোট ছোট করে বলে, ভাই আমি তো এত টাকা ক্যাশ আনিনি, কার্ড আছে, ব্যাংক থেকে তুলতে দিতে হবে। রিদ বিরক্তি কণ্ঠে বলে। ওকে দেন, তুলে দিয়ে ঝামেলা শেষ কর। রিদের কথায় তৎক্ষণাৎ সায় জানালো আসিফ, কিন্তু আপত্তি করে বসলো মেয়েরা। তারা যতক্ষণ না টাকা পাবে ততক্ষণ রিদকে ভেতরে যেতে দেবে না। আর এতে রিদ রাগে কটমট করে দুহাতের মুষ্টি চেপে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন রিদের রাগের আভাস পেয়ে দ্রুত বলে ওঠে, দেখো মেয়েরা, তোমাদের দেনা পাওয়া সব মিটে দিবে আসিফ। আমি জিম মানেছি তোমাদের টাকা, দরকার হলে তোমাদের আবদারের দ্বিগুণ টাকা দিবে আসিফ, কিন্তু এখন আপাতত বরকে ভিতরে যেতে দাও প্লিজ। আয়নের কথায় সবাই সম্মতি দিল, কিন্তু টিয়া আপত্তি করে বলল, ডক্টর ভাইয়া আপনার কথা মানলাম, তবে আমারও আসিফ ভাইয়ার সাথে ব্যাংক পর্যন্ত যাব। উনাকে বিশ্বাস নেই আমাদের। উনি দিনে দুপুরে অন্যের আইসক্রিম চুরি করে খেতে পারে, সেখানে যদি আমাদের টাকা মেরে দেয় তো আপনি ওনাকে বলুন আমাকে সাথে নিয়ে যেতে। টিয়ার কথায় সব মেয়েরা হই হই করলো। আয়ন রাজি হলো, সবাই রিদের পথ ছেড়ে দিল। রিদ বডিগার্ড সহ ভেতরে প্রবেশ করলো, কিন্তু মেয়েরা সবাই আসিফকে ঘিরে ধরলো টাকার জন্য। আসিফ রাগে কটমট করে টিয়ার দিকে তাকাতেই টিয়া দুষ্টু হেসে এক চোখ মারল। সাদা সমাহারের আয়োজন, সাদা ফুলে ফুলে সাজানো সব কিছু, চারপাশে মানুষজন গিজগিজ করছে, তবে সবাই মায়ার পারিবারিক আত্মীয় স্বজনরা। রিদ বরযাত্রী মাত্র 50 জনের মতো এনেছে, বাকি সবাই বডিগার্ড সহ প্রায় 40-50-এর মতো হবে। বডিগার্ড ঘিরে দাঁড়িয়ে আছে। তাছাড়া সেদিনের ঘটনার পর রিদ সার্বক্ষণিক টাইট সিকিউরিটি দেওয়া হয়েছে। আইডেন্টিটি ছাড়া কারও বিয়েতে অংশগ্রহণ নিষেধ। মায়ের আশেপাশে মায়ের নিজ পরিবার ছাড়া অন্য কারো যাওয়া নিষেধ। রিদ সরাসরি ম্যারেজ হলে প্রবেশ করলো কোনো রকম বাধা ছাড়া। দুই সাইডে সারিবদ্ধভাবে চেয়ার পাতা, মধ্যে সরু রাস্তা ধরে সামনে এগুলো। এদিক সেদিক না তাকিয়ে সোজা গিয়ে বসলো স্টেজ বিছানার উপর পা ভেঙে। ফুলে ফুলে সাদা সেই নরম বিছানার মধ্যস্থানে সাদা পাতলা পর্দায় টাঙানো হয়েছে ফুল, সাদা ফুলের ডেকোরেশন করে। রিদ বিছানার মধ্যস্থানে আসন পেতে বসতেই দ্রুত এগিয়ে আসলো আরাফ খান। রিদের পাশে পা ভাঁজ করে তিনিও বসলো। একে একে বাকি সবাই এগিয়ে আসলো এদিকে। এতক্ষণ যাবৎ সবাই রিদের অপেক্ষাতেই ছিল। আয়ন, সোহাগ, নাহিদ চৌধুরী, নিহা, মারিহা, মেহেরবান সাহেবা সহ রিদের বাকি আত্মীয় স্বজনরাও রিদকে ঘিরে চারপাশে গোল করে বসলো। আরিফ এগিয়ে এসে রিদের সাথে কৌশল বিনিময় করে খাবার কথা জিজ্ঞেস করতেই রিদ মানা করে দেয় সে খাবে না বলে। আরিফ খানিকটা জোর করতে চাইলে আরাফ খান ইশারায় বোঝায় না করতে। ফুলের পর্দার ওপাশে মেয়ে পক্ষে সবাই একে একে এসে গোল করে বসলো। মায়াকে তখনও আনা হয়নি, তবে মায়াকে ম্যারেজ হলে একটা রুমে রাখা হয়েছে জুঁই আর ফিহাকে দিয়ে। আয়ন আসার পর থেকে একটা বারের জন্য জুঁইকে চোখের দেখাও দেখতে পায়নি, এমনকি জুঁই গেটেও দাঁড়ায়নি মায়ার জন্য। মায়াকে একা রেখে যেতে চায়নি বলে তাই। কাজী সাহেব আসতেই ডাক পড়ল মায়ার। আরিফ সংবাদ পাঠাতেই হেনা খান আর ফিহা মায়াকে দুপাশ থেকে ধরে বের হলো। উপস্থিত ছোট বড় সবার দৃষ্টিতে তৎক্ষণাৎ ভিড় করলো আকর্ষিত কনের উপর। আরাফ খান মায়াকে দেখে স্পষ্ট স্বরে ছোট করে মাশাল্লাহ বলতেই হৃদের কানে বাজলো সেটা। হৃদ নড়ে চড়ে বসলো। তারপরও হৃদ জেদ ধরে একটা বারের জন্য চোখ তুলে মায়ের দিকে তাকালো না পর্যন্ত। রাগে চোখ মুখ শক্ত করে ঠায় জায়গায় নিচু দৃষ্টিতে বসে রইল। মায়া ঘোমটা আড়াল থেকে চোখ উঁচিয়ে সামনের দিকে তাকালো। দৃষ্টি তার দারুণ ছলছল। হৃদকে নিজের দিকে তাকাতে না দেখে দলা পাকিয়ে আসলো কান্নায়। এটা কোনো কথা হলো? বিয়েটা কি সব সময় আসবে তাদের জীবনে? মায়া কি সবসময় বউ সাজবে এমন করে? এত আয়োজন করে আপাতত সবকিছু ভুলে কি একটু মায়ের দিকে তাকানো যায় না? একটু দেখা যায় না মায়াকে? সব কিছুতে কি এতটা জেদ করা জরুরি যে ভালোবাসার মুহূর্তগুলোতেই তার তেরামি করতে হবে?
এই যে সবাই বলছে মায়াকে সুন্দর লাগছে, অথচ সেই সৌন্দর্যটা যদি ভালোবাসার মানুষটা একটা বার চোখ তুলে নাই দেখলো, তাহলে মায়া সকল সুন্দর লাগাটাও বৃথা। মায়া দিয়ে এই নিয়ে এত সব যুদ্ধ যদি ভালোবাসার দুটো স্মৃতি বানাতে না পারে দুজনে। মায়া গুমট কান্না নিয়ে ফের নিচের দিকে তাকালো। ছোট ছোট পা ফেলে হেনা খান আর ফিহার সাথে সামনে আগালো সাদা ঘোমটা ধরে। ফুলে ফুলে সাদা বিছানায় মায়াকে বসাতেই মায়াও যেন সেই সাদা ফুলের রানী হয়ে গেল। সাদা ফুল থেকে মায়াকে ভিন্ন করা গেল না। মায়ার পরনে সাদা ডিজাইনার ফুলা লেহেঙ্গাটা মধ্যেও সাদা পাথরের লতানো গোলাপ ফুলের কাজ করা, ভারী কাজের ফুল হাতা স্লিভ, সাথে মাথায় সাদা সিল্কের কাপড়ে ছোট্ট করে হিজাব করা ছোট ডিজাইনের দোপাট্টা দিয়ে মায়ার সাজ কমপ্লিট করলো। একটা গা মুড়িয়ে কাঁধে তুললো শাড়ির মতন, অন্যটি মাথায় বাঁধলো লম্বা ঘোমটা টেনে। লেহেঙ্গার সাথে সাথে মিল রেখে পাথরের কাজের সাদা মোজা পরলো হাতে পায়ে। গা ভর্তি সাদা আর সবুজ পাথরের ডায়মন্ডের ছোঁয়া। হেনা খান মায়াকে হৃদের সম্মুখে বসিয়ে তিনিও মায়ের পাশে বসে পড়ল। কয়েক সেকেন্ডের ব্যবধানে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। উপস্থিত সবাই নির্জন হলো আসন্ন বিয়েতে। ততক্ষণে আসিফও টিয়াকে নিয়ে উপস্থিত হলো টাকার ঝামেলা শেষ করে। আসিফ হৃদের সাইডে আর টিয়া মায়ার পাশে সরে গেল। কাজী সাহেব যথা নিয়মে বিয়ে পড়ানো শুরু করে খানিকটা বাদে মায়াকে কবুল করতে বলল। মায়া ফুপিয়ে কেঁদে ওঠে কান্নায়। জুঁই, মুক্তা, ফাতেমা খাতুনের চোখ ছলছল করে ওঠে মায়া কান্না দেখে রক্তের টানে। হেনা খান মায়ার মাথায় আলতো হাত বুলিয়ে আদর করে শান্ত করতে চাইল, কিন্তু এতে তেতে উঠল হৃদ। মায়ার কান্নায় যেন হৃদের চেপে রাখা রাগের 16 কলা পূর্ণ হলো। সে কি এই নারীকে বিয়ের জন্য ফোর্স করেছিল? না করেনি? তাহলে এখন তাকে বিয়ে করতে এত কান্না কিসের আবার? এত নাটক ভালো লাগছে না তার। হৃদ রাগে তেতে উঠে দাঁড়িয়ে পড়ল বিয়ে করবে না বলে। রাগে দাঁতে দাঁত চেপে আসিফকে ডেকে বলল। আসিফ, গাড়ি বের কর, আমি বিয়ে করব না। হৃদের এমন কথায় আঁতকে ওঠে মায়া। সত্যি সত্যি যদি হৃদ চলে যায়, সেই ভয়ে আরো অপেক্ষা না করে কান্না ভুলে গড়গড় করে দ্রুততার সঙ্গে কবুল বলে উঠল। একবার না, দুবার নয়, পুরো 4 বার শব্দ করে কবুল 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 বলে ফেলল। হৃদের কানে অবধি মায়ের কবুলের শব্দটা পৌঁছাতেই হৃদ শান্ত হলো। বিনা বাক্য ব্যয় ঠাস করে আবারও জায়গায় বসে পড়ল। উপস্থিত সবাই ভেবাচাকা খেয়ে যায় জামাই বউয়ের কাণ্ডে। বর চলে যেতে চাচ্ছে তো বউ কবুল বলে আটকাচ্ছে। কাজী সাহেব ড্যাব ড্যাব করে একবার হৃদের দিকে তো অন্যবার পর্দার আড়ালে মায়ের দিকে তাকাচ্ছে। মূলত তিনি বুঝতে পারছে না কি হচ্ছে। এতক্ষণ বউকে দিয়ে একবার কবুল বলানো যাচ্ছে না, অথচ স্বামীর তেরামি করে উঠতেই বউ 4 বার কবুল বলে দিল, তাও শব্দ করে। কাজী সাহেবের মত্ত ধ্যান ভাঙে হৃদের ধমকে। তিনি চমকে উঠে হৃদের দিকে তাকাতে হৃদ চাপা স্বরে বলে। আপনাকেও কি আলাদা ইনভিটেশন দিতে হবে বিয়ে পড়ানোর জন্য? কার অপেক্ষা করছেন? শুরু করুন। হৃদের অস্থিরতা দেখে আয়ন ঠোঁট চেপে হেসে হৃদের কানে কানে ফিস ফিস করে বলল। ভাই, বউ তোর পালিয়ে যাচ্ছে না, একটু ধৈর্য ধরে বস। আজ অন্তত রাগ দেখাস না, চারপাশে সবাই আসছে কিন্তু। হৃদ বিরক্তিকর চোখ তুলে আয়নের দিকে তাকায়। সে বিয়েটা করতে উতলা নয়, বরং বিয়েটা দ্রুত শেষ করতে উতলা। তার এত ঝামেলা ভালো লাগছে না, সব কিছুর উপর বিরক্তি লাগছে। শুধু এই বউটার জন্য তাকে আজ এসবের মধ্যে জড়াতে হচ্ছে। কাজী সাহেব পুনরায় বিয়ে পড়ানো শুরু করে। মায়া আর কাঁদল না হৃদের ভয়ে। হৃদ যদি চলে যায় তো সে ভয়ে চুপ থাকলো। কাজী সাহেব হৃদকে কবুল বলতে বললে হৃদ রাগ নিয়ে পরপর 3 কবুল বলে ফেলে একসঙ্গে। আলহামদুলিল্লাহ বলে সবাই বিয়েতে সম্পন্ন করে। আরাফ খান এগিয়ে এসে শফিকুল ইসলামের সঙ্গে কোলাকুলি করলো। আরিফের সঙ্গেও করলো খুশিতে, কিন্তু হৃদ জায়গা থেকে নড়ল না, আর না কারোর সঙ্গে কোলাকুলি করলো। দম মেরে জায়গায় বসে রইল। সবাই বউ দেখার জন্য বড় আয়না আনলো। হালকা পর্দা সরিয়ে হৃদ মায়ার সম্মুখে আয়নাটা রাখলো, কিন্তু হৃদ আয়নায় দেখলো না, বরং তাড়ামি করে জায়গা ছেড়ে উঠে গেল, যার ফলে মায়ের ঘুমটাও আর সরানো হলো না। কিন্তু আয়ন জুঁইকে দেখলো সেই আয়নার মধ্যে। দুজনে চোকাচুকি হয়ে যেতে আয়ন দুষ্টু হেসে এক চোখ মারল ঠোঁটের চুমু দিয়ে। জুঁই থতমত খেয়ে দ্রুত অন্যদিকে তাকালো। আজকাল এই অসভ্য ডাক্তার একটু বেশি অসভ্য হয়ে যাচ্ছে।
তাকে সামলানো দেয়। আরাফ খান বউ বিদায় করা নিয়ে তাড়া দিল। শফিকুল ইসলাম মায়াকে বিদায় করতে চেয়ে হৃদের হাতে সঁপে দিতে চাইল, কিন্তু মায়া শফিকুল ইসলামকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠতেই হৃদ তৃপ্তির মেজাজ ফেটে পড়ল। সে বোঝে না এই মেয়েগুলো আসলে চায় কি। এক তো বিয়ে বিয়ে করে প্রথমে তার মাথা চিবিয়ে খেলো, এখন বিয়ে করে বিদায় বেলায় মরার মতো কান্না করবে কেন? সে কি তার বউকে বাসায় নিয়ে গিয়ে বউ পেটা করবে, যে সেই দুঃখে বাপ ভাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে এখন? হৃদ বিষয়টি সহ্য করতে পারল না, তাই মায়াকে রেখে এবার সত্যি সত্যি জায়গা ছেড়ে বের হয়ে যেতে যেতে হাঁক ছেড়ে ডাকলো আসিফকে। আসিফ, আমার গাড়ি বের কর, কুইক। হৃদ কথাগুলো বলতে বলতে গায়ের কোট টেনে খুলে হাতের মুঠোয় নিল। রাগে ফুসফুস করতে করতে ডান হাতের গলায় টাইটা খুলে ফেললো। পিছন থেকে দৌড়ে আসা বডিগার্ডগুলো একজনকে হাত বাড়িয়ে কোটটা দিল। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে শার্টের হাতা টেনে কোনোই পর্যন্ত গোটালো। সালার জিন্দেগি, ছ্যাঃ, মেয়ে মানুষ মানেই ঝামেলা। বিয়ে করতেও কাঁদে, না করলেও কাঁদে। যাবে কোথায় তারা? এত কেঁদে কুটে বিয়ে করলো, অথচ এখন এমনভাবে কাঁদছে যেন মনে হচ্ছে হৃদ তার বউয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েটা করেছে। হৃদের কাছে যেন মায়ের সুখে থাকবে না, দুঃখে রাখবে হৃদ, এজন্য দুনিয়াকে কেঁদে কেটে দেখাচ্ছে। আসলে হৃদেরই দোষ, তার বিয়েটা করতে আসাই উচিত হয়নি। এমনি বউকে ধরে নিয়ে যেত, তাহলে সেটাই বেশ হতো। হৃদ রাগে রিডি করে গাড়ির দিকে এগিয়ে যেতেই একজন বডিগার্ড দ্রুত গাড়ির দরজা খুলে দিল। হৃদ উঠে বসলো পিছনের সিটে। আসিফ হৃদের সাথে গেল না। হৃদের পরিবারের সিকিউরিটি দিতে হবে বলে সে সবাইকে নিয়ে পড়ে যাবে। হৃদ চলে যেতেই মায়া আরও ডুকরে কেঁদে উঠল। কিভাবে সবটা গোছাবে বুঝতে পারল না। অজ্ঞতা শফিকুল ইসলাম মায়াকে হেনা খান আর আরাফ খানের হাতে সঁপে দিয়ে বিদায় করলো। মায়া একে একে লম্বা সময় নিয়ে পরিবারের সবার থেকে বিদায় নিল। আরিফ মায়ার বিদায় বেলা শক্ত আবরণ ছেড়ে নরম হয়ে পড়ল। কলিজার টুকরো বোনকে বিদায় করতে গিয়ে তার পুরুষওয়ালি মনটারও নরম হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সবার এত এত কান্না দেখে আয়ন চুপচাপ জুঁয়ে পিছনে দাঁড়ায়। জুঁই তখনও কান্নায় নাক টানছিল। আয়নের মাথা ঝুঁকে জুঁয়ের কানে কানে বলল, জুই, আমাদের বিয়ের সময় কিন্তু আপনি এত কাঁদবেন না কেমন? আমি কিন্তু মেনে নেব না। আয়োজনের সাথে হেনা খান মায়াকে বরণ করলো খান বাড়িতে। চারপাশে মায়াকে ঘিরে ভিড় জমে আছে। মায়ের দীর্ঘ পরিচিত বাড়িটাতেও যেন আজ প্রচণ্ড অস্বস্তি আর জড়তা কাজ করছে। মনে হচ্ছে সবকিছু আবার নতুন করে শুরু হয়েছে মায়ের জীবনে। পূর্ব অনুভূতিগুলো যেন আজ আবার নতুন মনে হচ্ছে। জড়তায়, মায়া, লজ্জায় মিয়ে যায় গাঢ় অনুভূতিতে। হেনা খান মায়াকে সোফায় বসায়, মাথার ঘোমটা উপরে তুলে সবাইকে দেখালো, তবে কাউকে ছবি তুলতে দিল না। হই হুল্লোড় মাতামাতি পরিবেশে মায়া দীর্ঘ 3 ঘন্টা একই জায়গায় বসে রইল দম মেরে। অনেকেও বউ দেখতে স্পেশালি খান বাড়িতে এসেছে, কারণ তারা বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি তাই। হেনা খান সব কিছুর মধ্যে দিয়েই মায়াকে বার কয়েক এটা সেটা খাইয়ে দিয়ে গেল। তিনি জানেন মায়ের কিছুক্ষণ পরপর খিদা পায়, তাই রাত 10টার দিকে নিহা, মারিহা, টিয়াকে দিয়ে মায়াকে পাঠালো হৃদের রুমে। মায়া তীব্র অস্বস্তিতে ছোট ছোট পা ফেলে পৌঁছালো হৃদের রুমে। দম বন্ধকর পরিস্থিতিতে মায়া দরজার সামনে ঠায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অস্বস্তিতে বুকে তীব্র ধড়ফড় করছে, সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে ওঠে, জানান দিচ্ছে অজ্ঞান হওয়ার আগাম বার্তা। মায়া নিঃশ্বাস টানতে কষ্ট হলে বিধায় ঠোঁট ফাঁকা করে শ্বাস টানলো নিজের মাঝে। মায়ার শরীরে তত্তরে কম্পনে নিহা, মারিহা বুঝতে পেরে কপাল কুঁচকে তাকালো। বিষয়টি জমে রাখতে না পেরে মারিহা প্রশ্ন করে বলল, কি ব্যাপার মায়া, এভাবে কাঁপছো কেন তুমি? কি রং? লেহেঙ্গার 2 পা শক্ত করে চেপে ধরে নত মস্তিষ্কের মায়া নিজের মাথা নাড়িয়ে না বোঝালো। ছোট করে বলল, আমি পানি খাবো আপু। মায়ার অবস্থাটা আন্দাজ করতে পারলো নিহা আর মারিহা, কিন্তু মায়াকে আপাতত লজ্জায় ফেলতে চায় না বলে নিহা মায়াকে ছেড়ে গেল পানি আনতে। মারিহা মায়াকে নিয়ে বসায় ঈদের ফুলে ফুলে সাদা বিছানার মধ্যখানে। ততক্ষণে নিহাও মায়ের জন্য পানি নিয়ে আসলো। মারিয়া মায়াকে পানি খাইয়ে পুনরায় নিহার হাতে গ্লাসটা তুলে দিয়ে ইশারায় বোঝায় চলে যেতে।
মারিহার ইশারা অনুযায়ী নিহা টিয়াকে নিয়ে চলে গেল বাহিরে। মারিহা পুরো রুমটা এক পলক দেখলো। সম্পূর্ণ রুমটা সাদা ও পিঙ্ক কালারের গোলাপ ফুলের ডেকোরেশন করা। বেডের চারপাশে সাদা পাতলা পর্দা টাঙানো ডেকোরেশন করে অসম্ভব সুন্দর বাসর সাজানো হয়েছে। আয়ন নিজে সাজিয়েছে লোক দিয়ে। মারিহা ঘাড় ঘুরিয়ে নত মস্তিষ্কের মায়ার দিকে তাকালো। এখনো মায়ার শরীর কাঁপছে। মারিহা আলতো হেসে মায়ার কম্পনরত হাত দুটো একটা নিচের হাতে নিল। মারিহা নিজেও হালকা উদ্যস্তত বোধ করলো মায়াকে সবকিছু বলতে চাওয়াতে, কিন্তু বাড়ির বড়রা মারিয়াকে দায়িত্ব দিয়েছে মায়াকে আজকে রাত সম্পর্কে জ্ঞান দিতে। তার সাথে মায়া কতটা এতটা ফ্রি না হলেও মায়ার বড় হিসেবে কথাগুলো বলতেও হচ্ছে মারিহাকে। অজ্ঞাত মারিহা হাঁসফাঁস করে মায়ের একটা হাত নিজের মধ্যে নিয়ে আশ্বস্ত করে ধীরে ধীরে বলতে শুরু করলো। মায়া, এই যুগে মেয়েদের বেশি কিছু ভেঙে বলতে হয় না, তারা অল্পতে অনেক কিছু বুঝে। আমি জানি তুমিও বুঝো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। তারপরও বাড়ির সবাই আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে আজকে রাতের সম্পর্ক ধারণা দিতে। আমি বেশি কিছু তোমাকে বলবো না, শুধু এইটুকু বলবো, রিত ভাইয়া তুমি বোনকে পাগল, অনেক বেশি ভালোবাসে তোমাকে। হ্যাঁ, এখন একটু রেগে আছে তোমার উপর, কিন্তু তুমি ভাইয়াকে ভালোবাসতে চাইলে হয়তো তোমাকে ভাইয়া ফিরাতে পারবে না। শুধু রাগ করলেও দেখো মাইয়া, তোমাদের মধ্যে মনোমালিন্যতা আমরা সবাই জানি, আর এই জন্যই ভাইয়া আজকে রাতে সুইজারল্যান্ড ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ রাতের দিকে হয়তো ভাইয়ের ফ্লাইট পড়েছে, তাই যেভাবে হোক যেমন করে হোক ভাইকে তুমি আটকাও। নিজেদের মধ্যে রাগ অভিমান মাটি করে ফেলো। আমরা যেন সকালে উঠে তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক দেখি। এতটা আবদার সবার। নয়তো ভাইয়া একবার বাইরে চলে গেলে আবার কবে আসবে তা কেউ জানে না। এতে করে তুমি তোমাদের সম্পর্কটা আরও নষ্ট হবে। ভাইয়া ছেলে মানুষ, তুমি মেয়ে মানুষ, তার উপর তুমি ভাইয়ার ভালোবাসার বউ, তাই কিভাবে কি করতে হবে আশা করি তোমাকে বলতে হবে না। যেভাবে রিত ভাইয়াকে আঁচলে বাঁধা সহজ হবে সেভাবেই বাঁধো, তারপরেও বাঁধো, ভাইয়াকে যেতে দিও না। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো হয়তো মায়া। মায়া নত মস্তিষ্কে আস্তে করে জবাব দিল। তুমি পারবে তো রিত ভাইয়াকে আটকাতে। ভেরি গুড, আমরা আশায় রইলাম যাতে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, রুমটা পছন্দ হয়েছে তো তোমার? অয়ন ভাইয়া সাজিয়েছে তোমাদের জন্য। অবশ্য রিত ভাইয়া এখনো জানে না তার রুমের এই অবস্থা করা হয়েছে, সেটা জানলে হয়তো রাগারাগি করবে, কিন্তু তাতে কি, আমাদের অয়ন ভাইয়া আছে না, সে সামলে নিবে রিত ভাইয়াকে। আচ্ছা, তুমি ঠিক হয়ে বসো, রিত ভাইয়া হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মায়া ধীরে মাথা নাড়ল। মারিয়া লাজুক হেসে মায়ার মাথায় ফের ঘোমটা টেনে বিছানার মধ্যখানে পরিপাটি করে বসালো। যেতে যেতে রুমের লাইট নিভিয়ে দিতেই মায়া শক্ত করে লেহেঙ্গা চেপে ধরল তীব্র অস্বস্তিতে। মারিহা বাহির থেকে দরজা চাপিয়ে লক করে দিয়ে নিচে চলে গেল সবাইকে নিয়ে। দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে রিতকে ডিস্টার্ব করলে বাসায় ছোটখাটো একটা তাণ্ডব হয়ে যাবে। এমনিতেই বিয়েতে কিছু বলেনি বলে যে এখনো বলবে না এমনটা না, বরং দেখা যাবে সারা দিনের রাতটা রিত এখন তাদের উপর দিয়েই গড়ালো। তাই ভালোই ভালোই সবাই কেটে পড়লো নিচে। রিত আসলো আরও 1 ঘন্টা পর। মায়া খোঁজ না নিয়ে ধূপধাপ পা ফেলে সোজা নিজের রুমে গেল। মায়া কোথায় আছে সেটাও একবার চোখ এড়িয়ে দেখলো না। রিত রুমের লক খুলে ভেতরে প্রবেশ করতেই নাকে তীব্র ফুলের গন্ধ পেল। কপাল কুঁচকে সন্দেহের বসে রুমের লাইট জ্বালাতে রিত থমকে গেল। মায়াকে ফুলে ফুলে সাদা বিছানায় বউ হয়ে লম্বা ঘোমটা টেনে বসে থাকতে দেখে হৃদের বুকের চিনচিন অসহ্য ব্যথাটা আবারও শুরু হলো। দম বন্ধ হয়ে আসলো নিঃশ্বাসের অভাবে। থ মেরে রিত ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। মায়া হৃদের উপস্থিতিতে জড়সড় হয়ে ভয়ে আরও সিটিয়ে গেল। তীব্র বুক ধরফর করে আড়ষ্ট হয়ে আরও শক্ত করে চেপে ধরল লেহেঙ্গার দুপাশ। হৃদ থমথমে মুখে মায়াকে না চাইতেও পর্যবেক্ষণ করলো।
সাদা বিছানা, সাদা ফুল, সাদা বউ। চমৎকার সুন্দর লাগছে দৃশ্যটি। মায়াকে দেখে হৃদের বেহায়া মন অস্থির হলো, ছটফট করলো তীব্র থেকে তীব্র। বউয়ের কাছে যেতে বাধ্য করলো, কিন্তু হৃদ গেল না মায়ের কাছে, বরং তীব্র বুক ধরফরে দাঁত চেপে বের হয়ে গেল রুম থেকে। অস্বস্তি আটকে আসা শ্বাসটা বুক ফুলিয়ে ছাড়লো। এই জন্য হৃদ মায়াকে দেখতে চায়নি সারাদিন ধরে। সে জানে তার বেহায়া মন তার কথা শুনবে না, অবাধ্য হয়ে বউয়ের কাছে চলে যাবে। এই জন্যই তো হৃদ বউ থেকে দূরে দূরে থাকছিল, কিন্তু অবশেষে সফল হতে পারলো না। হৃদ প্রচণ্ড রাগে হুঙ্কার ছাড়লো, কে তার রুম ফুল দিয়ে সাজালো জানতে চাইলো। হৃদের হুঙ্কারে মায়া ঘর থেকেই কেঁপে উঠল। মায়াকে সুযোগ না দিয়ে হৃদ আবারও রুম থেকে বের হয়ে যাওয়াতে মায়া ফুপিয়ে কেঁদে উঠে হেলিয়ে আছড়ে পড়ল বালিশের উপর। রাগী হৃদের হুঙ্কারে আয়ন এগিয়ে আসলো, এক হাতে হৃদের কাঁধ জড়িয়ে ধরে খেয়ালি করে বলল, তুই কি ভাই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাসর তো সাজিয়ে আসলাম, যদি না সাজাতাম তখন চিল্লাচিল্লি করতি। তাহলে না হয় বুঝতাম তোর ফার্স্ট নাইট আমরা কেউ স্পেশাল করে সাজাইনি বলে নষ্ট করে দিলাম, কিন্তু সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে দেওয়ার পরও কি এমন চিল্লাচিল্লি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য করছিলি তুই? দেখ রে, আমার সোজা সাপটা কথা, তোর শুকনো মুখের ধন্যবাদ আমি নেব না। ঋণ শোধ করবি তোর মেয়ের শ্বশুর বাড়িয়ে। আমার ছেলের বউ হিসেবে তোর মেয়েই ফিক্সড। বিয়ে হিসেবে যদি এখন তুই আমাকে একবারে খাতিরদারি করতে চাস তাহলে করতে পারিস, আমি না করবো না। তবে খাবারগুলো কিন্তু দেশি আনবি কেমন? আসলে বিদেশি খাবারে আমার রুচি নষ্ট হয়ে গেছে। আয়নের খেয়ালিপনা হৃদ কটমট করে অগ্নি দৃষ্টিতে তাকালো। লম্বায় দুইজনই বেশ কাছাকাছি, তবে হৃদ মনে হয় হালকা একটু উঁচু আয়নের থেকে। দূর থেকে বোঝা দেয়, কাছ থেকে চোখে পড়ে। হৃদ কাঁধ থেকে আয়নের হাতটা সরিয়ে দিয়ে তীরে মেজারে বলল, সবসময় ঘেঁষাঘেঁষি করিস কেন? চর, তোর বলছি আমরা তো উপকার করতে বাসও করবো, আমি এটা বলছি তোকে। তাহলে এসব নাটক কেন সাজালে আমার রুমে? হৃদের কথায় আহাজারি করে আয়ন বলল, বাসর করবি না মানে? রিত ভাই আমার, তোর সব সিস্টেম ঠিকঠাক চলে তো? হ্যাঁ, দেখা তো তোর কোথায় কোথায় গন্ডগোল আছে। সর্বনাশ, আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার। যদি বউ না পায় তাহলে সারা জীবন কুমার হয়ে থাকতে হবে তোর জন্য। ভাই দ্রুত দেখা কোথায় তোর সমস্যা, আমি ভালো ডাক্তার সাজেস্ট করে দেব। কথাটা বলতে বলতে আয়ন এগিয়ে যায় হৃদের প্যান্টের হাত দিতে। আয়নের মতিগতি বুঝে ছিটকে দূরে সরল হৃদ। গা শিউরে ওঠে আয়নের কাণ্ডে তার। নাক মুখ ছিটকে তিক্ততা প্রকাশ করে অগ্নি দৃষ্টিতে আয়নের দিকে তাকালো হৃদ। আজকাল সবাই হৃদের সাথে মজা করছে এত সহজে, শুধুমাত্র তার বউটার জন্য। সব দোষ তার বউয়ের। হৃদকে বিগড়ে দিয়েছে বলেই আয়ন তার সাথে মজা নিতে পারছে। হৃদ আয়নের সাথে আর কথা বাড়ল না। আয়নকে রাগান্বিত চোখ দেখিয়ে পাশ কেটে নিচে চলে গেল এবং যেতে যেতে হাঁক ছেড়ে ডাকলো আসিফকে। আসিফ দৌড়ে হৃদের কাছে আসতে হৃদ চাপা স্বরে বলল, হোটেলে ফোন করে বলে দে আমি আসছি, ডু ইট ফাস্ট। জি ভাই। হৃদ রাগে বের হয়ে গেল বাগানের বাংলোর দিকে। হৃদের কথা মতো আসিফ ফোন বের করে চলে যেতে নিলেই আয়ন এসে আসিফের কাঁধ চাপটে ধরে ফোন কেড়ে নিতে নিতে বলল, আজকে হৃদের সকল কাজকর্ম থেকে তোর ছুটি, যা তোর ফোন আজকে আমার কাছে থাকবে, সকালের আগে পাবি না। যদি আমার কথার বিরুদ্ধে গিয়ে হৃদের সাথে যোগাযোগ করিস তাহলে ঠুস করে তোর নামের বিচার যাবে টিয়ার কাছে। বলল তোর হৃদের সাথে নাজাস এফআইআর আছে, এজন্য সারাদিন ভাই ভাই করে হৃদের পেছন ঘুরিস। আয়নের কথায় মুহূর্তে আসিফ নাক মুখ ছিটকে দূরে গেল। ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কন এইগুলা ভাই? হৃদ ভাই আমার বস, আমি তার চাকরি করি। হৃদ ভাইয়ের পিছন পিছন থাকাটা আমার ডিউটি। আয়ন প্রশস্ত হেসে আবারও এগিয়ে আসলো। আসিফের কাঁধ চাপড় মেরে বলল, ঠিক আছে, তোর ডিউটি কাল পালন করিস। আজ আমার কথা শোন, আজকে তোর ভাই ভাবিরে একা ছেড়ে দে, নতুন বিয়ে করেছে, বুঝতেই পারছিস। কিন্তু হৃদ ভাই, তোর হৃদ ভাইয়ের চিন্তা বাদ দে, সবটা আমি সামনে নেব। রুমের কথা আমি আগে থেকেই বলে রেখেছি, আমি জানতাম হৃদ এমন কিছু করবে, তাই আপাতত আমি যা বলছি তা কর। এতে তোর চাকরি যাবে না, কিন্তু তোর বসের সংসার বেঁচে যাবে, ভেবে দেখ।
আয়নের কথায় শুকনো ঢোক গিলল আসিফ। জীবনেই প্রথম সে হৃদের অগোচরে কিছু করতে যাচ্ছে। আল্লাহ জানে তার কি পরিণতি হয়। রাত 12টার উপর ঢাকা 5 তারা হোটেলের সামনে নামলো হৃদ। রাগের বসে আজ বডিগার্ড আনেনি সে, একাই এসেছে ড্রাইভিং করে। হৃদ গাড়ি থেকে নামতেই হোটেলের ম্যানেজার স্টাফদের নিয়ে দ্রুত এগিয়ে আসলো হৃদকে রিসিভ করতে। হৃদ নিজের গায়ের কোটটা খুলে ম্যানেজারের হাতে তুলে দিল। ম্যানেজার স্টাফদের নিয়ে নিজ নিজ দায়িত্বে হৃদকে রুম অবধি এগিয়ে দিয়ে আসলো। একজন স্টাফ ভয়ে ভয়ে হৃদের হাতে চাবি তুলে দিতেই হৃদ হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলল। হাঁপ ছেড়ে সবাই চলে গেল। হৃদ রুমের লক খুলে ভেতরে প্রবেশ করতেই পায়ের শুয়ের নিচে নরম নরম জাতীয় কিছু লাগতেই এবারও সন্দেহ বসে রুমের আলো জ্বালালো সে। হৃদের শরীরে যেন বিদ্যুতের ঝটকা খেলো মায়ার উপস্থিতিতে। সেই আগের মতন আবারও মায়াকে ফুলে ফুলে সাদা বিছানায় ঘুমটা দিয়ে বসে থাকতে দেখে শক্টের উপর শক্ট হলো। এ কি, বাসরের সাজে সাজানো হয়েছে এই হোটেলের রুমটিও? হৃদ চমকালো, হতবাক হলো, থমকানো ভঙ্গিতে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল বিস্ফোরণে। কিন্তু যখনই হৃদয় হুঁশ ফিরে তৎক্ষণাৎ রিয়াক্ট করলো, প্রচণ্ড শব্দ করে দরজা বন্ধ করে বাহিরে গেল। মায়া কেঁপে উঠল দরজা বন্ধের শব্দে, তারপরও জায়গা ছেড়ে নড়ল না, বসেই রইল। হৃদ বাহিরে গিয়ে রাগে রি রি করতে করতে সর্বপ্রথম ফোন করলো আসিফকে। হৃদের না করা সত্ত্বেও কেন মায়াকে এখানে পাঠানো হলো সেটা জানতে। আসিফের ফোনে কল যেতেই ফোনটা রিসিভ হলো, যেন এতক্ষণ যাবৎ হৃদের কলের আশায় ছিল ফোনের ওপাশের ব্যক্তিটি। রাগে হৃদ গর্জে উঠে কিছু বলতে নিলে তার আগেই আয়ন গম গম স্বরে হৃদকে থামিয়ে এক নিঃশ্বাসে বলল, দেখ হৃদ, আসিফের উপর রেগে কোনো লাভ নেই। যা করেছি আমি করেছি, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা, তাই রিস্ক নেয়নি। পূর্ব থেকেই তোর পার্মানেন্ট হোটেল রুমটি সাজিয়ে রেখেছিলাম। এখন তোর বউ তোর সেফটিতে আছে, তোদের সাথে বডিগার্ড নেই। তুই যদি এখন মায়াকে একা রেখে চলে আসতে চাস তো আসতে পারিস, আমাদের কি। কিন্তু মনে রাখবি, তোর বউ কিন্তু তুই ছাড়া বাইরে কোথাও সেফ না। তুই মায়াকে রেখে কোথাও গেলে তোর বউয়ের উপর শত্রুপক্ষ থেকে অ্যাটাক হতে পারে, সেটা কিন্তু তুই জানিস। এবার তোর যেটা ভালো লাগে সেটা কর, তবে এবার আর আমাদের ফোন দিয়ে চালাস না। তুই তো বউ পেয়েছিস, এবার আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। তুই মেয়ে আন, আমি ছেলে আনার ব্যবস্থা করছি। কথা কিন্তু নড়চড় করবি না, তোর মেয়ের শ্বশুর কিন্তু আমি হব, মনে রাখিস ভাই। হৃদকে কিছু বলতে না দিয়ে আয়ন হৃদের মুখের উপর ঠাস করে কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিল। হৃদ রাগে কটমট করে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। আচ্ছা মতন ফেঁসে গেছে সে, না মায়াকে সাথে করে নিয়ে যেতে পারছে আর না রেখে যেতে পারবে। বউকে একা রেখে যাওয়াটা তো প্রশ্নই ওঠে না। তাহলে দেখা যাবে যে কোনো সময় কেউ এসে তার বউয়ের উপর অ্যাটাক করতে পারে। না, রিস্ক নেওয়া যাবে না। এমনি শত্রুরাও পেতে আসে সুযোগ সন্ধানে। সামান্য একটা সুযোগ তাতেই সব কিছু শেষ। না, হৃদের রাগ আলাদা, তাই বলে রাগের বসে বউকে নিয়ে বিন্দু পরিমাণ রিস্ক নেবে না সে। রাগে কটমট করে হৃদ পুনরায় রুমের ভিতর গেল। ঠাস করে শব্দ করে দরজা আটকিয়ে লক করে কাবার্ডের কাছে গেল তার কাপড়ের জন্য। হৃদের পার্মানেন্ট রুম এটি, হৃদ ছাড়া কেউ এই রুমে থাকে না, তাই এই রুমের প্রতিটা জিনিসপত্রই হৃদের কাছে পছন্দ। এমনকি কাবার্ডের জামা কাপড়গুলো তার জন্য রাখা। হৃদ কাবার্ডের দরজা খুলে বিস্মিত হলো শুধু সাদা পাঞ্জাবি আর পায়জামা দেখে। কাবার্ড ভর্তি শুধু পাঞ্জাবি পায়জামা ছাড়া আর কিচ্ছু পেল না। হৃদের রাগ বাড়ছে, বই কমছে না। আজকে সব কিছু হৃদের সাথে উল্টো হচ্ছে। হৃদ বিরক্তিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজবিহীন সাদা পাঞ্জাবি পায়জামা হাতে তুলে নিল। সে জানে আয়ন এসব কিছু উল্টোপাল্টা করেছে তার সাথে। এখন রাগ দেখিয়েও লাভ নেই, কারণ এখন ফোন দিয়েও কাউকে পাওয়া যাবে না। তাই আশা ছেড়ে দিয়ে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে গেল। মায়ের দিকে তাকালো না পর্যন্ত। হৃদ বেশ কিছু সময় নিয়ে শাওয়ার সেরে রুমে প্রবেশ করলো। মায়াকে আর চোখে বিছানায় ঠায় এক জায়গায় বসে থাকতে দেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। শক্তপোক্ত দেহে নেতাদের মতো সাদা পাঞ্জাবি পায়জামাটা আঁট সাঁটে লেগে আছে। হৃদ সাদা টাওয়ালে ভেজা মাথা মুছতে মুছতে চুরি করে আবারও আয়নার ভেতর দিয়ে বিছানায় তাকালো। কিন্তু বিছানায় মায়াকে কোথাও দেখতে না পেয়ে হৃদ খানিকটা কপাল কোঁচকাতেই নিজের পায়ের শীতল হাতে স্পর্শ পেল সে।
হৃদ চমকে উঠে দ্রুত নিজের পায়ের দিকে তাকাতেই চোখে পড়ল মায়া হৃদের পায়ে হাত দিয়ে সালাম করছে। হৃদ শান্ত থাকলো, কোনো কথা না বলে আস্তে করে সরে যেতে চাইলে মায়া হৃদের পায়ের পাতা শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল শব্দ করে। সরি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর আপনার অবাধ্য হব না। প্লিজ আমাকে ছেড়ে যাবে না কোথাও। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব একা একা। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ। এতক্ষণ যাবৎ হৃদের রাগ মায়া নীরবে সহ্য করছিল, কিন্তু এখন যদি হৃদকে মানাতেও না পারে তাহলে মায়া আর কখনো সুযোগ পাবে না হৃদকে মানাতে। নিস্তব্ধ পরিবেশে হৃদের ঘন নিঃশ্বাস আর মায়ার ডুকরে কান্নার শব্দটা ছাড়া আর অন্য কোনো শব্দ নেই রুমে। হৃদ ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকলো, নড়ল না। মায়া হৃদের পায়ে হাত দিয়ে ফোঁপালো। দুজনের মনের পরিস্থিতি দুই রকম। একজন কান্নায় প্রকাশ করতে পারলেও অন্যজন সবকিছু ভুলে তাকে মেনে নিতে পারছে না। মায়া হৃদকে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো, দু হাতের আঁচলে হৃদের পেট জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে পড়ল। প্লিজ আমার ঘোমটা ওঠান না। আমি কি রোজ রোজ এভাবে আপনার জন্য বউ সাজবো বলুন? আপনাকে দিয়ে একটা বিয়ে করাইতে আমার জান যায় যায় অবস্থা। আপনার হাতে মার পর্যন্ত খেয়েছি। প্লিজ এবার অন্তত আমার ঘোমটা টেনে আমার বিয়েটার সব চাওয়া পূরণ করুন না প্লিজ। হৃদ মায়ার কথা না শুনে চলে যেতে চাইলে মায়া শক্ত করে দু হাতে হৃদের পেট জড়িয়ে ধরে। ফুপিয়ে ওঠা কান্নায় জড়িত ভেজা গলায় ছোট করে বলে, প্লিজ প্লিজ। হৃদ কয়েক সেকেন্ড দম মেরে দ্রুত অস্থিরতার নিঃশ্বাস টানলো নিজের মাঝে। আস্তে করে মায়ার মাথার ঘোমটাটা ফেলে সরাসরি তাকালো মায়ের মুখের দিকে। অসম্ভব মায়াময় স্নিগ্ধ সে মুখ, চোখের নিচে মোটা করে কাজল লেপটে আছে কান্নার ফলে, গালও ভেজা চোখের পানিতে। হৃদের বুক কেঁপে ওঠে। যেটা ভয় পেয়েছিল সেটাই হলো। তার মন ছটফট করলো, অবাধ্য অনুভূতিরা প্রচণ্ডভাবে ঘায়েল করলো তাকে। সারা শরীর শিরশির করে উঠল তীব্র উত্তেজনায়। হৃদ নিজেকে দমানোর চেষ্টা করে মায়াকে টেনে সরালো নিজের থেকে। কোনো দিকে না তাকিয়ে রাগে ঠাস করে গিয়ে শুয়ে পড়লো ফুলের নরম বিছানায় চিত হয়ে। লম্বালম্বি শুয়ে হৃদ পায়ের উপর পা তুলে চোখের উপর একটা হাত ঠেকালো, অন্যটা পেটে রেখে। নাড়াচাড়া বন্ধ করে হৃদ শক্ত হয়ে শুয়ে রইল। মায়া হৃদের কাণ্ড দেখে দাঁড়িয়ে থেকে নিঃশব্দে কাঁদলো কিছুক্ষণ। তারপর ও চোখ মুছে ধীরে ধীরে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। মায়া তখনও কাঁদতে কাঁদতে গা ভর্তি ডায়মন্ডের গহনাপত্র খুলে রাখলো ড্রেসিং টেবিলের উপর। একে একে মাথার ও শরীরের দোপাট্টা খুলে সোফার উপর রাখলো। অবশেষে মাথার হিজাব খুলে চুল ছেড়ে দিতেই ঝরঝর করে সবগুলো চুল পিঠ থেকে হাঁটুর নিচ অবধি গিয়ে থাকলো। মায়া ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে হাত মোজা পা মোজা খুলে বিছানার দিকে তাকালো। হৃদকে তখনও নড়াচড়া বিহীন ঠায় শুয়ে থাকতে দেখলো। কি জানি ঘুমিয়ে গেছে নাকি মায়াকে চুরি করে দেখছে সে, মায়া তা জানে না। মায়া এক পলক হৃদকে দেখে সামনে থেকে টিস্যু নিয়ে চোখ মুছল। যেহেতু মুখে হালকা সাজ দিয়েছিল মায়াকে, তাই সাজের তেমন ঝামেলা নেই। মায়া হিজাব বাঁধায়, চুলও ঠিক আছে, কোনো ঝামেলা করেনি। মায়া উঠে দাঁড়িয়ে ছাড়া চুলগুলো টেনে হাত খোপা করতে করতে কাবাডের কাছে গেল। খোপা শেষে কাবাড থেকে টুকটুকে লাল রঙা মসলিন তাঁতের পাতলা জামদানি শাড়িটি হাতে নিল ব্লাউজ পেটিকোট সহ। মায়াকে এখানে আয়ন আর মারিহা নিয়ে এসেছিল কিছুক্ষণ আগে। সাথে মায়ার প্রয়োজনীয় জিনিসপত্র কাবাডে গুছিয়ে দিয়ে গেছে মারিহা। তবে শাড়ি ছাড়া আলাদা কোনো কাপড় দিয়ে যায়নি। তাছাড়া এখন মায়া শাড়ি পরতে জানে। রেহেনা বেগমের মায়াকে বিগত এক সপ্তাহে অনেকবার শাড়ি পরানো শিখিয়েছে। মায়া কাপড়ের সাথে পাশ থেকে হৃদের অর্ধ ভেজা টাওয়ালটা হাতে নিয়ে চলল ওয়াশরুমের দিকে, ভারী লেহেঙ্গা দু হাতে টানতে টানতে। মায়া ওয়াশরুমে যেতেই হৃদ কপাল থেকে হাতটা সরায়। এতক্ষণ যাবৎ সে হাতের নিচ দিয়ে চুরি করে বউকে দেখছিল। রাগ ইগোর কারণে মায়াকে সরাসরি কিছু বলতেও পারছিল না বলে এসে জেদ করে শুয়ে পড়েছিল। বাকি সময়টাও সে এইভাবেই শুয়ে থেকে পার করবে, তারপরও ভুলেও কথা বলবে না বউয়ের সাথে। হৃদের চিন্তা ভাবনার মাঝে খট করে পুনরায় ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই হৃদ দ্রুততার সঙ্গে আবারও আগের ন্যায় চোখের উপর হাত রেখে শুয়ে পড়ল।
এবং হাতের নিচ দিয়ে দেখতে লাগলো মায়াকে পুনরায়। কেন দরজা খুলেছে, কোনো সমস্যা হলো কিনা। মায়া গায়ে টাওয়াল বেঁধে উঁকি দিয়ে হৃদকে দেখলো আগের ন্যায় শুয়ে থাকতে। মায়া ভাবলো হৃদ ঘুমিয়ে পড়েছে, তাই জড়তায় পায়ে আস্ত করে বের হতে চাইলো, কিন্তু বের হলো না ভয়ে। যদি হৃদ উঠে মায়াকে এই অবস্থায় দেখে ফেলে, তাহলে মায়া লজ্জায় মরে যাবে না। মায়া পুনরায় উঁকি মারলো ওয়াশরুমের দরজা ধরে। মূলত মায়ার গায়ের দামি লেহেঙ্গাটা ওয়াশরুমের পানিতে ভিজলে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য সে এটা খুলে আলাদা রাখতে চাইছে। মায়ার বিয়ের কাপড় বলে কথা, এমনিতে নষ্ট করে দিবে নাকি? সারা জীবন মায়া যত্ন করে নিজের কাছে রেখে দেবে, কিন্তু এখন আপাতত বের হতে পারছে না বলে দরজা আড়াল থেকে বিয়ের কাপড়গুলো ওয়াশরুমের সামনে রেখে আবারও ঠাস করে দরজা বন্ধ করে দিল। পানিতে না ভিজলেই হলো, গোসল শেষে মায়া গুছিয়ে রাখবে সব কিছু। হৃদ বিষয়টি দেখেও উঠল না, শুয়েই রইল। মায়া লম্বা শাওয়ার শেষে পরিপাটি করে শাড়ি পরে বের হলো। ভেজা চুলে টাওয়াল বেঁধে বিয়ের কাপড়গুলো গোছালো, নামাজের বিছানায় বের করলো ফ্লোরে, বিছালো 2 রাকাত নফল নামাজ আদায় করতে। মায়া পাশাপাশি দুটো নামাজের বিছানা একত্রে বিছিয়ে হৃদের দিকে তাকালো অসহায় চোখে। তবে হৃদকে ডাক দিল না নামাজ পড়তে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো একসঙ্গে নামাজে দাঁড়ানোর জন্য। মায়া হৃদকে আসতে না দেখে ছলছল চোখে মায়া একাই নামাজে দাঁড়ালো। নামাজের নিয়ত বাঁধা কয়েক সেকেন্ড পরই মায়া অনুভব করলো হৃদের উপস্থিতি নিজের পাশে। শব্দবিহীন নিশ্চুপ হয়ে 2 রাকাত নামাজ আদায় করলো দুজনেই। মায়া লম্বা মোনাজাত ধরলো, হৃদ শর্টকাট মোনাজাত শেষ করে পুনরায় গিয়ে আগের ন্যায় শুয়ে পড়ল। মায়া মোনাজাত শেষ করে নামাজের বিছানা গুছিয়ে রেখে হৃদের দিকে তাকালো। আপাতত মায়া কোথায় শুবে সেটা বুঝতে না পেরে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। মায়া ভয়ে হৃদের পাশে যাচ্ছে না ঘুমোতে। যদি হৃদ রেগে যায় বা তেড়ামি করে আবারও রুম থেকে বের হয়ে যায়, সেই ভয়ে মায়া প্রায় 30 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে রইল। হঠাৎ হৃদের তপ্ত মেজাজে মায়া ভড়কে গেল। হৃদ বলে, উফ, লাইটটা আমার চোখে লাগছে। লাইটটা বন্ধ করো, এদিকে আসো। তোমাকে এত দূর অবধি বিয়ে করতে গিয়ে আমার পা ব্যথা করছে। দেখি, আমার পা টিপে দাও, কুইক। হৃদের কথা মতো মায়া রুমের লাইট অফ করে লাল ডিম লাইট চালিয়ে দিল। আস্তে ধীরে হৃদের পায়ের কাছে বসতেই হৃদ 2 পা মায়ার কোলের উপর তুলে দিল নড়ে চড়ে। মায়া তত্তর করে কেঁপে ওঠে, কম্পন হাতেও আস্তে আস্তে হৃদের পা টিপতে লাগলো। একটার পর একটা পা বদল করে জড়তার হাতে টিপতে লাগলো মায়া বাধ্য মেয়ের মতন। কিন্তু হঠাৎ করে হৃদ এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো। মায়ার কোল থেকে পা সরিয়ে মায়ার শাড়ির আঁচল ভেদ করে ভেতরে গলিয়ে দিল। মায়ার পেটের উপর হৃদের শক্তপোক্ত পায়ের শীতল ছোঁয়া পেতেই মায়ার সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে ওঠে। তৎক্ষণাৎ খামচে ধরল হৃদের পা। এতে করে হৃদ মায়াকে ধমকের স্বরে শাসিয়ে বলল, এই মেয়ে, আমার পায়ে ব্যথা দিচ্ছ কেন? তোমাকে বলছি আমার পায়ে খামচে দিয়ে নেগেটিভ ফিল দিতে। চুপচাপ বসে আমার পা টিপো। মায়া কাঁপা কাঁপা স্বরে বলতে চাইল। আপনার পা। মায়াকে বলতে না দিয়ে হৃদ বলল, আমার পা কি আমার পা? আমার কথা শোনো না তোমার মতোই, তাই চুপচাপ পা টিপো। মায়া আর কথা বাড়ালো না। প্রচন্ড অস্বস্তিতে তত্তর করে কেঁপে কেঁপে হৃদের পায়ের উপর হাত রাখলো। কিন্তু হৃদের জন্য বারবার থেমে যাচ্ছে হাত, কারণ হৃদ অনবরত মায়ার পেটে নিজের পা দিয়ে নড়াচড়া করছে। এতে করে মায়া ভুলবশত শক্ত করে হৃদের পা খামচে ধরে কেঁপে ওঠে। মায়া কিছু বলবে তার আগে হৃদ মায়ের হাত টেনে ছিটকে শাড়ির আঁচল মায়ের গায়ে থেকে ঢিল মেরে ফেলে দিল। মায়াকে নিজের বুকে 2 হাতে জাপটে জড়িয়ে ধরে ঠাস করে পুনরায় কাত হয়ে শুতে শুতে বলে, উফ, তুমি শাড়ি ভেজেছো কেন? জানো না আমার ভেজে জিনিসে খুঁতখুত করে? খোলো তোমার শাড়ি। হৃদ কথাগুলো বলতে বলতে মায়ার শাড়ি কুঁচি ধরে সম্পূর্ণ শাড়িটি এক হাতে টেনে খুলে ফেললো ফ্লোরে। মায়ার অস্বস্তিতে তীব্র বুক ধরফরে তত্তর করে কেঁপে উঠে হৃদের সাথে মিশে রইল। কিছু বলল না, ভয়ে সারা শরীর টিটটির করে কাঁপছে। হৃদ মায়ের কম্পিত ছোট্ট দেহটা নিজের প্রশস্ত বক্ষে পিষ্ট করে চেপে রাখলো শক্ত করে। হৃদের হাতের বাঁধন এতটাই দৃঢ় শক্ত হলো যে মায়ের মুখ চেপে গেল হৃদের গলদেশে। নিস্তব্ধ গভীর রাত, কারোর মুখে টু শব্দ পর্যন্ত নেই।
হৃদ মায়া দুজন নিস্তব্ধের মতো শব্দবিহীন একে অপরের সঙ্গে মিশে পড়ে রইল অনেক সময়। কতটা সময় চুপ থাকলো কারোরই জানা নেই। তবে ঘড়ির কাঁটার সাথে সাথে পাল্লা দিয়ে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বাড়ল একটা সময়। সেই সাথে বাড়ল হৃদের বেগতিক হাতের ছোঁয়া। মায়া ভয়ে আঁতকে উঠে হৃদের পাঞ্জাবির কলার আঁকড়ে ধরল শক্ত করে। হৃদ এক হাতে মায়াকে বুকে আঁকড়ে ধরলেও অপর হাতটি মায়ার কোমরে স্পর্শ করল। ভয়ে মায়া তখনও মুখ খুলল না। কাঁপতে কাঁপতে চোখ খিঁচে বন্ধ করে পড়ে রইল মায়া। কিন্তু তার পর মুহূর্তে মায়া আঁতকে উঠল যখন হৃদ মায়ার পিঠ গলিয়ে ওর ব্লাউজের ফিতা টান মেরে খুলে ফেলল। মায়া গোঙালো। হৃদের মতলব বুঝতে পেরে ছটফট করে কিছু বলতে চাইল। আমি প্লিজ। মায়ার অর্ধেক কথার অর্থ হৃদ বুঝল। তৎক্ষণাৎ মায়াকে নিচে ফেলে সে উপরে উঠে গেল। মায়ার গলায় মুখ ডুবাতে ডুবাতে হুমকি স্বরূপ বলল, না করবো তো ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব, কোমর ভেঙে ওপর উঠিয়ে এরপর বাসর করব, তারপরও ছাড় দিব না। মায়া তারপরও ছটফট করে হৃদকে বাধা দিতে চাইল। হৃদ রাগের বশে মায়ার গলায় কামড়ে ধরে এক হাতে মায়ার কাঁধের ব্লাউজ টেনে নিচে নামাতে নামাতে সেখানটায় মুখ ডোবালো। হৃদের দীর্ঘ 28 বছরের দৈর্ঘ্য সব ভাঙল আজ। মায়ার প্রতি দারুণ তৃষ্ণার্তের উন্মাদ দেখালো তাকে। হৃদের বেসামাল ছোঁয়ার সাথে সাথে মায়াও গোঙালো। হৃদের বক্ষে পিষ্ট হয়ে ছটফট করলো অস্পষ্ট স্বরে। সময়ের হিসেব নেই, তবে ধীরে ধীরে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব তীব্র থেকে তীব্র হলো। ঘনিষ্ঠ থেকেই ঘনিষ্ঠ হলো অন্তরঙ্গে দুজনে ঘনিষ্ঠ সময় হৃদ একটু করে মায়ার কানে কানে বলল, আমার শূন্য আকাশের চাঁদ তুমি, বেপরা জীবনের মায়া তুমি, অসীম সুখের ঠিকানা তুমি, 1000 বছর বাঁচার সাধনা তুমি, আমার ভালোবাসার আরেক নাম তুমি। আই লাভ ইউ জান। শেষ রাতের প্রহর। অর্ধজ্ঞান অবস্থায় চোখ বন্ধ করে বিছানায় নেটিয়ে পড়ে আছে মায়া, নড়াচড়াবিহীন। হৃদ ঝুঁকে মায়াকে বিছানার চাদর সহ মুড়িয়ে কোলে তুলে নেয়। হৃদের কোলে নেওয়াতেও যেন মায়া ব্যথায় কুঁকড়ে উঠল। বন্ধ দুচোখের পাতা টেনে হৃদকে দেখতে চাইল মায়া, কিন্তু নীল ব্যথায় কুঁকড়ে দেখা সম্ভব হলো না। হৃদ মায়াকে কোলে নিয়ে ওয়াশরুমের শাওয়ারের নিচে নামিয়ে দিল। এক হাতে মায়ার পিঠ আঁকড়ে ধরে উন্মুক্ত বুকে জড়িয়ে নিয়ে অন্য হাতে শাওয়ার ছেড়ে দিল। ঠান্ডা পানির সংস্পর্শে দেহ পড়তেই যেন ব্যথায় জ্বলে ওঠে মায়ার শরীর। জ্বালাময় শরীরের ব্যথা সহ্য করতে না পেরে মায়া ডুকরে কেঁদে উঠে হৃদের বুকের সাথে নেটিয়ে পড়ে। হৃদ কিছু বলল না, বরং এক হাতে মায়ার পিঠ জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে মায়ার মাথা ধরে কপালে ভেজা ঠোঁট ছুঁয়ে দিল। হাত বাড়িয়ে মায়ার খোঁপা করা চুলগুলো ছেড়ে দিতে চাইলে মায়া কান্না ভেজায় গলায় গুমড়ে একটু করে নাকচ করল। হৃদ মায়ার নাকচ শুনল না, বরং চুল ছেড়ে দিতে দিতে বলল, চুল না ভেজালে ফরজ গোসল হয় না, অপবিত্রতা থেকে যায়। মায়া চুপ থাকলো, কিছু বলল না। হৃদ মায়াকে যত্ন সহকারে গোসল করিয়ে বাথরব পরিয়ে রুমে নিয়ে আসে কোলে করে। তার গাও পুরো ভেজা, প্যান্ট থেকে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে। হৃদ সেদিকে মনোযোগী হলো না, বরং মায়াকে সোফায় বসিয়ে সে গেল গোসল করতে নিজের কাপড় নিয়ে। তবে যাওয়ার আগে বিছানার ব্ল্যাঙ্কেটটি নিয়ে মায়ার গায়ে মুড়িয়ে বসিয়ে দিয়ে গেল। অল্প সময় নিয়ে হৃদও দ্রুত গোসল সেরে বের হলো। মাথা মুছতে মুছতে সোজা কাবাড থেকে নতুন বিছানার চাদর নিয়ে বেডে বিছিয়ে দিল। পুনরায় কাবাডের দরজা খুলে মায়ের কাপড় খুঁজল, কিন্তু শাড়ি ছাড়া অন্য কিছু পেল না। হৃদের মেয়েলি কাপড় সম্পর্কে ধারণা নেই, কখনো মেয়ের সঙ্গ নেয়নি, তাই জানা নেই। শুধু বউ বউ করে মেয়েদের সম্পর্কে অনেক কিছু অবগত হয়েছে হৃদ, কিন্তু তাই বলে সে যে মেয়েদের শাড়ি পরাতে পারে ভুলেও সেটা না। তার তো শাড়ি খোলার কাজ, তাহলে সে কি করে শাড়ি পরাতে জানবে? হৃদ মায়া শাড়ি রেখে শর্টকাটে নিজের একটা সাদা পাঞ্জাবি হাতে তুলে নিয়ে কাবাডের দরজা বন্ধ করে ফের মায়ার কাছে গেল। মায়াকে সোফায় হেলিয়ে পড়ে চোখ বন্ধ করে রাখতে দেখে হৃদ বুঝতে পারল যে কতটা ব্যথায় আছড়ে পড়ে আছে। হৃদ মায়াকে নরম হাতে টেনে সোফায় বসিয়ে গায়ের ব্ল্যাঙ্কেট সরিয়ে পাঞ্জাবিটা পরিয়ে দিতে দিতে বাথরোবটা নেয়। হৃদের পাঞ্জাবি মায়ার গা মুড়িয়ে পায়ের পাতা ঢেকে ফ্লোর পর্যন্ত ঠেকলো অর্ধ হাত।
হৃদ পুনরায় মায়াকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে মাথার টাওয়েল খুলে দিয়ে ভেজা মাথা মুছে দিতে লাগে। মায়া নীরব ভূমিকা পালন করে। হৃদ রয়ে শয়ে সময় নিয়ে মায়ের চুল মুছে দিতে থাকে। খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে খোঁজ করে ফার্স্ট এড বক্স থেকে পেইন কিলার নিয়ে মায়াকে খাওয়ালো। সুন্দর করে মায়াকে বিছানায় শুইয়ে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে রুমের লাইট নিভিয়ে সেও এসে মায়ার পাশে শুলো। মায়ার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে আলতো হাতে মায়াকে টেনে নিজের বুকে নিয়ে ফের মায়ের কপালে চুমু খেলো। আস্তে করে বলল, বেশি ব্যথা পেয়েছ? হুম খুব বেশি? হুম আচ্ছা, ঘুমাও, সকালে সব ঠিক হয়ে যাবে। হৃদ মায়াকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে লাগলো। আরাম পেয়ে মায়াও বিড়াল ছানার মতো হৃদের বুকে লেপ্টে পড়ে রইল। একটার সময় দুজনেই ঘুমিয়ে পড়ল। সকাল 11টা, শীতের দিন। বাহিরে কড়া রোদ থাকলেও গরম নেই, আবহাওয়া নরম। মায়া হৃদের বাহুতে মাথা রেখে কাত হয়ে শুয়ে আছে, তবে চোখ খোলা, নড়াচড়া নেই। মাথা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘন ঘন আঁখি পল্লব নাড়িয়ে অনবরত বিছানার চাদর খোঁটাচ্ছে সে। মূলত মায়া পেটের খিদায় জেগে আছে বিগত 2 ঘন্টা ধরে। ঘুম নেই দু চোখের পাতায়, কিন্তু হৃদকে ডাকতে পারছে না লজ্জায়। তাই ঘুমের ভান ধরে চুপচাপ শুয়ে আছে শক্ত হয়ে। হৃদ মায়ের পিছন থেকে পেট জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুঁজে শুয়ে আছে। হৃদের প্রতিটা ঘন গরম নিঃশ্বাস ব্যক্ত করছে হৃদ কতটা গভীর ঘুমে আছড়ে আছে। মায়ার পিঠ হৃদের খোলা বুকের সাথে ঠেকানো। সময়টা এভাবেই আরো কিছুক্ষণ কাটলো। মায়ের অবস্থাও একই, তবে হৃদের ঘুমের রেশ ধীরে ধীরে কেটে ওঠে মায়ার পেটের ভিতর গুরুম গুরুম শব্দের কারণে। হৃদ তখনও পুরোপুরি ঘুমের রেশ কাটাতে পারেনি। দু চোখের পাতা বন্ধ থাকা অবস্থায় নাক ঘষল মায়ার ভেজা চুলে ঘাড়ে। ঘুম জড়ানো কণ্ঠে আস্তে করে বলল, কখন উঠেছ? মায়া শব্দবিহীন ঠায় পড়ে রইল। হৃদের উষ্ণ ছোঁয়া পেয়ে হৃদের নেশাক্ত কণ্ঠ সব কিছুই মায়ার শরীর যেন মুহূর্তেই কম্পন সৃষ্টি করে। হৃদ মায়ার কম্পিত শরীরটার সাথে আরো চেপে গেল। মায়ার পেটের উপর জড়িয়ে রাখা হাতরে মায়ের পেট চেপে চেপে চেক করে বুঝতে পারলো আসলে শব্দটা মায়ের পেট ডাকার শব্দ। হৃদ নিজের মুখটা মায়ের ঘাড়ে আরো চেপে ধরে আগের ন্যায় বলল। খিদে পেয়েছে তো আমাকে ডাকলে না কেন? মায়া নিরুত্তর হয়ে ঠায় পড়ে রইল চোখ মুখ খিচে বন্ধ করে। এতটা শক্ত যে সামান্য হাতটা পর্যন্ত নাড়ানো যাচ্ছে না। গাঢ় লজ্জায় হৃদ মায়ার শব্দ না পেয়ে ফের বলল। ফোনটা দাও, খাবার অর্ডার করি। মায়া তাও নড়ল না, ঠায় আগের ন্যায় শক্ত হয়ে পড়ে রইল। হৃদ মায়া সারা শব্দ না পেয়ে মাথা উঁচিয়ে তাকায়। আশ্চর্য, বউটা জাগ্রত থেকে কেন কথা বলছে না? হৃদ ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে নিজেই মায়ের উপর দিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে উঠে বসলো। হোটেলের ম্যানেজারকে বলে খাবার অর্ডার করে ফের মায়ের দিকে তাকালো। অদ্ভুত তো, খিদা পেয়েছে সেটা না বলে এমন শক্ত হয়ে পড়ে আছে কেন? কারণটা হৃদ তখনও বুঝলো না। তাই স্বাভাবিকভাবেই ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে মায়ার বাহুতে হাত রেখে ডাকলো। হৃদ, ওঠো, খাবার অর্ডার করেছে, ফ্রেশ হয়ে আসো, যাও। মায়াকে তখনও উঠতে না দেখে কপাল কুঁচকালো হৃদ। কি সমস্যা? বউটা এমন করছে কেন? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছে না সে। হৃদ সম্পূর্ণ বিষয়টি তখন বুঝতে পারে যখন মায়ার মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটি টেনে সরাতে চাইলো কিন্তু পারল না। মায়া জোর খাটিয়ে পড়ে থাকে। তখন হৃদ বুঝতে পারে আসলে বউ তাকে লজ্জা পাচ্ছে, সেই জন্য এমন মটকা মেরে শক্ত হয়ে বিছানায় পড়ে আছে। হৃদ দুষ্টু হেসে ফের মায়ের দিকে ঝুঁকে পড়ল। মায়ার কানে কানে ফিসফিস করে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ হৃদ? লজ্জা কাহিনী কিন্তু রাতে শেষ, তবে আমি কিন্তু নিষ্পাপ, পুরো ভার্জিন, তাই আমাকে তো সব করা যাবে না। হৃদের কথা মায়া উত্তর করল না, বরং নাকে মুখে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শরীর ঢেকে আরো শক্ত হয়ে চেপে শুয়ে রইল বিছানায়। লজ্জায় নাক মুখ গুঁজে গেল মায়ার, শরীর কাঁপছে অনবরত। তারপরও হৃদের কথার উত্তরে কিছুই বলার চেষ্টা করছে না সে। হৃদ মায়ার সাথে ফের দুষ্টু করে 2-1 বার ডেকে চলে গেল ওয়াশরুমে। আপাতত ফ্রেশ হওয়া দরকার, তারপর না হয় বউয়ের লজ্জা ভাঙানো যাবে। হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে হতে মায়ের দিকে তাকালো।
সেই আগের ন্যায় এখনো মটকা মেরে বিছানায় পড়ে আছে মায়া, নড়ছে না পর্যন্ত। হৃদ মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে কাবার থেকে নতুন পাঞ্জাবি নিয়ে পরে ফেললো চট করে। ডোরবেলের শব্দে হৃদ কাবার্ডের দরজা বন্ধ করে সেদিকে এগিয়ে যেতেই মায়া টুক করে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে মাথা বের করে উঁকি মারল। হৃদ দরজা খুলতেই সামনে পেল দুজন সার্ভেন্টকে সাথে নিয়ে ম্যানেজার দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। হৃদকে দেখে প্রথমে ম্যানেজারই বলে ওঠে, গুড মর্নিং স্যার, আপনার খাবারগুলো নিয়ে এসেছি। হৃদ কপাল কুঁচকে 2 ট্রে ভর্তি খাবারগুলো দেখলো, কিন্তু একটা চিন্তা করে গম্ভীর কণ্ঠে বলল, প্রতিটা খাবার আইটেম একটা প্লেটে নিয়ে টেস্ট করুন, কুইক। হৃদের কথায় কেউ বিচলিত হলো না, বরং স্বাভাবিকভাবেই নিল, যেন এটি এর আগেও বহুবার ঘটেছে তাদের সাথে। ম্যানেজার মিষ্টি হেসে বলে, জি স্যার, শিওর। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।